আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান অনুশীলনীর প্রশ্ন সমাধানে সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। আমরা প্রথম লেকচারে হচ্ছে ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম, দুইটা রাইটারের বুকস নিয়ে, শাহজাহান তপন এবং ইসাক স্যার। আজকেও আমরা গতিবিদ্যার দুইজন রাইটারের বুকস এর অনুশীলনী প্রশ্নগুলো সলভিং এর চেষ্টা করব। একটা হচ্ছে শাহজাহান তপন এবং একটা হচ্ছে ইসাক স্যারের। তো আশা করি সাথে থাকবা। ওকে, আমরা শুরু করি আর কি। ফার্স্টে আমরা যে প্রশ্নগুলো নিব সেগুলো হচ্ছে ইসাক স্যারের প্রশ্ন। ওকে, কোয়েশ্চেনগুলো একটু খেয়াল করো। এক নম্বর প্রশ্নটা যদি আমি বলি, ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা যদি দেখি আমরা একটি আহ, এই প্রশ্নটা খেয়াল করো সবাই। ফার্স্ট কোয়েশ্চেনটা খেয়াল করো। নাম্বার ওয়ান, 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? ওকে, এখানে এই গতিবিদ্যার ক্ষেত্রে একটা কমন জিনিস হচ্ছে, তোমাদেরকে একটু বলে নিয়ে দেখবা অনেকগুলো ইনফো দেওয়া আছে। অনেকগুলো ইনফো বলতে তোমার এখানে কথাবার্তা অনেক বেশি থাকবে, বা ম্যাথমেটিক্যাল টার্মসে দেখবা কথা বেশি। সেক্ষেত্রে আমরা আমাদের সবচেয়ে বেশি ফোকাস পয়েন্টটা হচ্ছে যে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো কার ভ্যালু দেওয়া আছে এবং কার ভ্যালুটা বের করতে হবে, ওই জিনিসের প্রতি একটু ফোকাস রাখতে হবে। তো আমরা যদি একটু দেখি, এখানে দেখো তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর ব্যাগ 2 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। দ্যাট মিনস আমার এখানে একটা ব্যাগ দেওয়া আছে, আদি ব্যাগ, সেটা হচ্ছে ইউ 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটি বস্তুর ব্যাগ 2 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। আচ্ছা, ব্যাগের পরিবর্তনের হারটাকে আমরা কি বলি? ত্বরণ বলি নর্মালি। তাহলে যেহেতু এটা একটা ব্যাগ, কত হারে হ্রাস পাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পাচ্ছে, তার মানে এটা একটা ত্বরণ। যেহেতু হ্রাস পাচ্ছে, তা আমরা ত্বরণ না বলে এটাকে স্পেসিফিক একটা টার্মে বলি, সেটা হচ্ছে মন্দন। তাহলে আমাদের মন্দন দেওয়া আছে হচ্ছে 2 ms ইনভার্স 2। ওকে, থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? দ্যাট মিনস যদি থেমে যায়, এই বস্তুর শেষ বেগ কত? 0। কত দূরত্ব অতিক্রম করবে? আমাদেরকে এসটা বের করতে হবে। ওকে, খুবই সিম্পল। যদি আমরা গতিবিদ্যার ফান্ডামেন্টাল ফর্মুলা গুলো ইউজ করি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 as। এখন দেখো এখানে ভি কত? 0, দ্যাট মিনস 0। ইউ দেওয়া আছে আমাদের 20, তাহলে 20 স্কয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে কত? 2। বাট একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু হ্রাস পায়, দ্যাট মিনস এটা মন্দন। তাহলে কত হচ্ছে? -2 × s। তাহলে আমরা ক্যালকুলেশন, আই হ্যাভ ক্লিয়ার। এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আহ, যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো অ্যানালাইসিস করা। কথা অনেক বেশি থাকবে, বাট ডাটাগুলো অ্যানালাইসিস করাটা খুব জরুরি। সেকেন্ড কোয়েশ্চেনটা একটু দেখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা যদি একটু খেয়াল করো, একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে। দ্যাট মিনস এটা হচ্ছে একটা সরণ। ওকে, এই পয়েন্ট আমার জন্য ইম্পর্টেন্ট। সরণের সমীকরণ x ইকুয়াল টু 4t² প্লাস 3t। 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত? ওকে, আমি যদি তোমাদেরকে এই প্রশ্নের জন্য একটু ডিফারেন্ট স্লাইডে যদি একটু নিয়ে যাই, সেক্ষেত্রে একটু মনোযোগ দাও। যদি কোনো বস্তুর ধরো সরণ দেওয়া আছে, কোনো বস্তুর সরণ, ধরো সরণ হচ্ছে এক্স। এখন এই এক্সটা হচ্ছে একটা রাশি দেওয়া থাকবে, তাহলে সরণটা কি ধরো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, এরকম একটা ভেরিয়েবল একটা রাশি থাকবে। তো তোমাকে যদি এখান থেকে কয়েকটা টার্ম বের করতে পারো, ব্যাক কত, হ্যাঁ, ত্বরণ কত, তাহলে এই জিনিসটা আমি জানি অনেকে মুখস্থ করে ফেলছো, বাট একটা জিনিস যদি ডেফিনেশনটা খেয়াল করো, আমরা ছোটবেলা থেকে যে ডেফিনেশন গুলো পড়ে আসছি, ব্যাগের ডেফিনেশন কি বলি? যে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে ব্যাক বলে। দ্যাট মিনস ব্যাকগুলো আমি বলতে পারি না dx/dt। হ্যাঁ, সিমিলারলি যদি বলি ত্বরণ কি, ত্বরণ হচ্ছে সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হার, তাহলে ত্বরণ কি হবে আমার? dv/dt। অর তুমি dv/dt যে কথা, আর সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করা, একই কথা। ক্লিয়ার? তাহলে এটা এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ডেফিনেশন, যে আমরা এগুলো ছোটবেলা থেকে পড়ছি। সরণ, ব্যাগ কাকে বলে? আহ একক সময় সরণের পরিবর্তন হারকে ব্যাগ বলে। দ্যাট মিনস কত? সরণের পরিবর্তন dx/dt
এরপর ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তন, তাহলে ডিভি ডিভাইডেড বাই ডিটি। ওকে, তাহলে আমরা যদি আমরা আমাদের স্লাইডে যদি যাই, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে, খেয়াল করো এই প্রশ্নটা কি দেওয়া আছে। একটি গতিশীল বস্তুর সরণ দেওয়া আছে হচ্ছে আমাদের, সরণ দেওয়া আছে আহ সরণ দেওয়া আছে হচ্ছে 4t² + 3t। ওকে, তাহলে 4t² + 3t যদি থাকে, আমি যদি বলি এটা আমার সরণ, সরণ দেওয়া আছে হচ্ছে আমার, ওকে, সরণ এক্স ইকুয়াল টু দেওয়া আছে আমার 4t² + 3t। ওকে, তাহলে আমাকে কি বের করতে বলছে? ব্যাক। তাহলে ব্যাকের ডেফিনেশন আমি একটু কি বললাম, যে সরণের পরিবর্তনের হার, দ্যাট মিন্স এটা ব্যাকটা কত, dx/dt। তাহলে ডিফারেন্সিয়েশন করা নরমাল, টাইমের সাপেক্ষে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে এখানে কত পাবো, 8t + 3। টাইমটা কত সেকেন্ড পরে বের করতে বলছো তোমাকে? 2 সেকেন্ড পর, দ্যাট মিন্স টিটা 2 বসাও, তাহলে 8 × 2 + 3, 8 × 16, 16 আর 3 কত, 19 মিটার/সেকেন্ড। আই হোপ ক্লিয়ার হয়েছে সবাই, দেখো গ নাম্বার অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসি আমরা। ওকে, 3 নম্বর প্রশ্নটা দেখো। একটি বস্তু স্থির অবস্থা থেকে 4 মিটার/সেকেন্ড সমত্বরণে যাত্রা শুরু করলো, 6 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করতে বলছে। তাই না? খুব ইজি প্রশ্ন। তাহলে আমাদেরকে স্থির অবস্থা বলছে, দ্যাট মিনস ইউ হচ্ছে 0। আমাদের সমত্বরণ বলছে, তাহলে ত্বরণ দেওয়া আছে 4 ms−2, 6 সেকেন্ড পর। টাইমটা বলছে হচ্ছে 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড পর বস্তুর বেগ কত? নর্মাল সূত্র বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। করো, ইজিলি পেয়ে যাবো 24 মিটার/সেকেন্ড। পরের প্রশ্নটা খেয়াল করো। পরের প্রশ্নটা একটু শর্টকাট খেয়াল করবা, কারণ শর্টকাট ইউজ করাটাই সবচেয়ে বেটার। সেক্ষেত্রে হচ্ছে তোমার টাইমটাও সেভ হবে, আর বুঝে যদি কোনো একটা শর্টকাট মুখস্থ করে, এটাতে অপরাধ কিছু নেই। ওকে, তাহলে 4 নম্বর প্রশ্নে যে আমরা একটু খেয়াল করি, একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পর ব্যাক অর্ধেক হারায়। তাহলে এখানে তোমার কি পয়েন্ট হচ্ছে, এটা 0.05 মিটার প্রবেশ করে ব্যাক কত হয়, অর্ধেক হারায়। ব্যাক অর্ধেক হারায়, সেক্ষেত্রে তাহলে আমি তোমাদেরকে শর্টকাটটা একটু লিখে দিই। শর্টকাটটা হচ্ছে আহ শর্টকাটটা হচ্ছে, যদি এখানে 3টে শর্টকাট হতে পারে, 3টে শর্টকাটের মধ্যে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। 1 নম্বর শর্টকাটটা হচ্ছে, যদি গুলির ব্যাগ n গুণ হয়, অর্থাৎ তুমি n গুণ করে ফেলছো এটাকে, n গুণ হয়, তাহলে হক্তা ব্যাত করবে n² সংখ্যক। এটা একটা শর্টকাট, ডিরেক্ট ইউজ করতে পারবা। যে কোন একটা গুলির ব্যাগ n গুণ করছো, তাহলে আর কি সংখ্যক তৎক্ষা সে ব্যাত করবে, তাহলে n² সংখ্যক। এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরো তুমি 3 গুণ করছো, তাহলে সে আরো কয়টা তত্ত্ব ব্যাত করবে, 3², দ্যাট মিনস 9টা। সেকেন্ড শর্টকাটটা যদি একটু খেয়াল করো, সেকেন্ড শর্টকাট অনুসারে আমরা ম্যাথটা দিছি, সেটা হচ্ছে ধরো গুলি প্রবেশ করলো কোনো তক্তার ভিতরে, তাহলে গুলি প্রবেশের পর ব্যাগ অর্ধেক হারালো, অর্ধেক হারালে এটি আরো প্রবেশ করবে, এটি আরো প্রবেশ করবে ইকুয়াল টু s/3। অর্থাৎ ও যতটুকু প্রবেশ করছে, এরপর হচ্ছে ওর ব্যাক অর্ধেক করে ফেলছে। ধরো একটা সার্টেন ডিস্টেন্স, আমি বললাম সে হচ্ছে 15 মিটার প্রবেশ করলো, সে 15 মিটার প্রবেশ করার পরে তুমি তার ব্যাক অর্ধেক করে ফেলছো, বা ব্যাক অর্ধেক হয়ে গেল কোনো একটা কারণে, সেক্ষেত্রে সে আরো কতটুকু প্রবেশ করবে, আরো সে প্রবেশ করবে হচ্ছে 15 ÷ 3, দ্যাট মিনস আরো 5 মিটার সে ভিতরে প্রবেশ করবে তক্তার ভিতরে। এটা হচ্ছে সেকেন্ড শর্টকাট। থার্ড শর্টকাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই শর্টকাট দিয়ে তুমি এই দুটো ক্যালকুলেশন করে ফেলতে পারবা। ওকে, থার্ড শর্টকাটে যদি আমি তোমাদেরকে বলি, ধরো এটা অলওয়েজ বলে এক্সামে, যে 1 সেন্টিমিটার প্রবেশ করলো, 1 সেন্টিমিটার প্রবেশের পর ব্যাক 1/n অংশ হয়ে গেল, 1/n অংশ হলো। হ্যাঁ, দেখবে এরকম বলবে যে 5 সেন্টিমিটার প্রবেশ করার পরে ব্যাক 1/20,
হয়ে গেল, এরকম হয়ে গেল। সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন করবে এটা আরো কতটুকু প্রবেশ করবে, তাহলে আর কতটুকু প্রবেশ করবে সেটা হচ্ছে, তাহলে যদি বলে আমি আরো প্রবেশ করবে, আরো প্রবেশ করবে, এস প্রাইমটা ইকুয়াল টু হবে n মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এন মাইনাস ওয়ান, টু এন মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড বাই এক্স। এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ বন্দুক এবং গুলির ক্ষেত্রে। তাহলে এটা আমি আরেকবার বলি। ধরো কোনো একটা আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বলি, ধরো 5 সেন্টিমিটার প্রবেশ করলো, 5 সেন্টিমিটার প্রবেশ করলো, 5 সেন্টিমিটার প্রবেশ করার পরে ব্যাক এন 1/n হয়ে গেল, সেটা আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি। ধরো তুমি 1/5 হয়ে গেল, তো তোমাকে বলে এটা আরো কতটুকু প্রবেশ করবে, আরো কতটুকু প্রবেশ করবে। যদি সূত্রটা ইউজ করি, এস প্রাইম ইকুয়াল টু কত হবে এখানে, এন কত দেখো এখানে 1/n বলছি, দ্যাট মিনস এখানে এন হচ্ছে 5। তাহলে 5 যদি আমি ইউজ করি, 5 মাইনাস 1 4, 4 কে স্কোয়ার করলে কত 16। এখানে দেখো 5 দুগুণে 10, 10 থেকে 1 গেলে 9 ইন্টু এখানে ছিল 5 সেন্টিমিটার, তাহলে আরো এই পরিমাণও প্রবেশ করবে। ওকে, তাহলে আসো আমরা আমাদের কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন এখানে কি বলে দেখো, একটি বন্দুকের গুলি দেওয়ালের ভিতর, দেওয়ালের মধ্যে, ওকে, দেওয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পরে ব্যাক অর্ধেক খাড়ায়, তাহলে যে শর্টকাট নাম্বার 2, ব্যাক যদি অর্ধেক খাড়ায় সে আরো কতটুকু প্রবেশ করবে, এই যে 0.05 ডিভাইডেড বাই 3, 0.05 ডিভাইডেড বাই 3 করো, কত পাবা 0.0167 এরকম পাবো। তাহলে আছে কোনটা এখানে, 0.0167। ওকে, ওকে, নেক্সট কোয়েশ্চেন আসি। 5 নম্বর প্রশ্ন খেয়াল করো। হুম, প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক অংশ একেবারে মুখস্থ রাখবা। প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক অংশ হচ্ছে 0। বাট এই প্রশ্ন একটু চেঞ্জ হতে পারে, যে তোমাকে বলতে পারে প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ কত, 0, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলে প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে ব্যাক কত, ব্যাক কিন্তু 0 না। প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে তোমার উলম্ব বেগটা 0, বাট আনুভূমিক বেগটা ঠিক ঠিক থাকবে। অর্থাৎ এই হচ্ছে তার গতিপথের সর্বোচ্চ বিন্দু, এই বরাবর তার বেগটা 0, বাট এই আনুভূমিক বরাবর বেগটা সেম থাকবে। সেই ডাটাটা একটু জেনে রাখো। ওকে, 6 নম্বর প্রশ্ন আসো, একটি হাত ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত। এই কৌণিক বেগ নিয়ে আমি হাজারো প্রবলেম দেখছি তোমাদেরকে, হ্যাঁ। কৌণিক বেগ নিয়ে আমি একটু ডিসকাস করি তোমাদের সাথে, এই কৌণিক বেগ নিয়ে কেন প্রবলেম হয়। আসো, ফার্স্ট আমি একটা ক্লক নিলাম, ওকে, তাহলে এটা ঘড়ি, ঘড়ি কাটা, ঘড়ি সবাই দেখছো আশা করি। তাহলে হাত ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ, তোমাকে এখানে মিনিটের স্পেসিফিক্যালি বলছে, আমি তোমাকে আরো কয়েকটা দেখাই দিব, ঘন্টারটাও দেখাই দিব, হ্যাঁ, তারপরে হচ্ছে সেকেন্ডেরটাও দেখাই দিব। আচ্ছা, এটা মুখস্থ না করে তুমি যদি একটু বুঝো তারপর মুখস্থ করে ফেলো, কারণ আমি দেখছি এটা, এই জিনিসটা সবাই মুখস্থ করে, ধুমায় মুখস্থ করে ধুমায় ভুলে, সেটা না করে আমরা একটু বুঝে মুখস্থ করে ফেলি, তাহলে এনাফ। ফার্স্ট আমি সেকেন্ডেরটা বলি তোমাদেরকে। নর্মালি কৌণিক বেগ ওমেগা সমান কত জানো, 2π/3, সবাই তো জানো তাই না এটা। তাহলে এটা যদি তুমি সেকেন্ডের জন্য যদি ক্যালকুলেশন করো, সেকেন্ডের কাটার জন্য ঘড়িতে যদি থাকাও, ধরো এটা সেকেন্ডের কাটা, এই সেকেন্ডের কাটা দেখবা 60 সেকেন্ড পর। আচ্ছা, সোজা কথা বলে টিটা কি, টিটা হচ্ছে পিরিয়ড, টাইম। অর্থাৎ একটা সম্পূর্ণ সাইকেল সম্পন্ন করতে তার কতক্ষণ টাইম লাগে, তাহলে একটা সেকেন্ডের কাটা একদম 12 নাম্বার ঘড়ির 12 নাম্বার থেকে ঘুরে আবার 12 নাম্বারে ফিরে আসতে ওর 60 সেকেন্ড সময় লাগে। দ্যাট মিনস ওর পর্যায়কাল কত, 60। তাহলে আমি বলতে পারি না এখানে কত, 2π/60 সেকেন্ডের কাটার জন্য। ওকে, সিমিলারলি যদি আমি, তোমরা যদি এটা বুঝে থাকো একটু খেয়াল করো, মিনিটের কাটা, যদি মিনিটের কাটা বলি, এখন মিনিটের কাটাটা তুমি খেয়াল করো, মিনিটের কাটা কিন্তু আহ একদম 12 নাম্বার কাটা থেকে শুরু করে, এই যদি হয় মিনিটের কাটা, এই মিনিটের কাটাটা 12 নাম্বার থেকে শুরু করে ঠিক কতক্ষণ পর আবার ঘুরে 12 নাম্বার আসে বলো তো, কতক্ষণ পর আসে, নর্মালি 60 মিনিট পর আসে তাই না, সরি 1 মিনিট পর আসে, 1 মিনিট। তাহলে 1 মিনিট পর যদি আসে, তাহলে একটা মিনিটের কাটা যদি তোমার এখান থেকে এই পর্যন্ত, আবার ধরো এটা 12 নাম্বার কাটা, আমি আর একটু ক্লিয়ার করে বলি, এটা হচ্ছে 6, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, ধরো এই মিনিটের কাটার কথা বলতেছি আমি। তাহলে মিনিটের কাটাটা 12 থেকে শুরু করে আবার 12 নাম্বার আসতে ও কতক্ষণ টাইম নেই, 60 মিনিট। হ্যাঁ, 60 মিনিট পরে তো সে একবার ব্যাক করবে তাই না, তাহলে আমি বলতে পারি না এটা ওমেগা সমান 2π/60 মিনিট। এখন মিনিটকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি, সেটা আরেকটা কত দ্বারা গুণ করবা, 60 দ্বারা গুণ করবা, তাহলে এটা কত পাচ্ছি, পাই ডিভাইডেড বাই, ধরো একটু কাটাকাটি করে, এখানে 2 দ্বারা 60কে কাটলে কত হয়, 30, তাহলে 318π/1800। ওকে, এটা গেল মিনিটের কাটার জন্য। নেক্সট চিন্তা করো ঘন্টার কাটার জন্য। ঘন্টার কাটা, এই ঘন্টার কাটা একটু বোঝার চেষ্টা করো। ঘন্টার কাটা ঠিক কতক্ষণ পরে 12 নাম্বার কাটা থেকে ঘুরে আবার 12 নাম্বার আসে, হ্যাঁ।
12 ঘন্টা পর না? হ্যাঁ, আমাদের ঘড়ির ঘন্টার কাঁটাটা একদিনে 2 বার সম্পূর্ণ সার্কেল সম্পন্ন করে, তাই না? তাহলে একটা সার্কেল সম্পন্ন করতে কতক্ষণ টাইম নেই? 12 ঘন্টা। এই যে আমরা বলি না আমাদের সারাদিন হচ্ছে 24 ঘন্টা, সে কিন্তু 2 বার ঘুরে শুধুমাত্র। ওকে, তাহলে একবার ঘুরতে তার টাইম লাগে হচ্ছে 12 ঘন্টা। দ্যাট মিনস আমি বলতে পারি টিটা হচ্ছে আমাদের 12 ঘন্টা। তাহলে এটাকে 12 ঘন্টাকে তুমি সেকেন্ডে নিয়ে যাও, তাহলে 12 ঘন্টা থেকে যদি তুমি মিনিটে নাও 60 দ্বারা গুণ করো, আবার মিনিট থেকে সেকেন্ডে নিতে গেলে আবার 60 দ্বারা গুণ করো। তাহলে এটা গেল হচ্ছে ঘন্টার কাটা, এটা গেল হচ্ছে মিনিটের কাটা, এটা গেল হচ্ছে সেকেন্ডের কাটা। তাহলে আমাদেরকে প্রশ্ন কি বের করতে বলছে? মিনিটের কাটার জন্য। তাহলে মিনিটের কাটার জন্য আমরা কত পাচ্ছি? 5/1800। দেখো 5/1800 করেছে, এই বি নাম্বার অপশন আছে। ওকে, আই হোপ ক্লিয়ার। 7 নম্বর প্রশ্নে আসো। আনুভূমিক বরাবর একটি নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কি? খেয়াল করো, এটা হচ্ছে প্রাস। প্রাসে যদি চিন্তা করো তুমি, প্রাস হচ্ছে আমরা নর্মালি কি এরকম না একটা বস্তু কিভাবে নিক্ষেপ করি, তাহলে প্রাসের গতিপথ অলওয়েজ ফিক্সড, প্যারাবোলিক, পরাবৃত্তাকার। পরের প্রশ্নটা দেখি। 15 সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির কাঁটার প্রান্তের রৈখিক ব্যাগ কত? এই যে এটাকে তোমার ইউজ হবে আগের আগের বিষয়টা, যে আমরা কোন কাটার জন্য বলছো? আমাদের ঘন্টার কাটা। তাহলে ঘন্টার কাটার জন্য তুমি আহ কৌণিক ব্যাগটা পেয়ে গেছো না? টোয়াইস পাই ডিভাইডেড বাই 12 × 60 × 60। এটা যদি আমরা এখন ইউজ করি, এখানে খেয়াল করো, 15 সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির ঘন্টার কাটার প্রান্তের রৈখিক ব্যাগ। রৈখিক ব্যাগ সমান কি? ভি। আর বি সমান আমরা কি জানি? ওমেগা আর। যেখানে আর দেওয়া আছে আমাদেরকে 15 সেন্টিমিটার। তাহলে এটা তুমি মিটারে যেহেতু সবগুলো একক থেকে সেন্টিমিটার আছে, দ্যাট মিনস আমাদেরকে কনভার্সন আর জরুরি না, কনভার্সন করতে হচ্ছে না। তাহলে যদি চিন্তা করি ওমেগা সমান আমরা একটু আগে পেয়ে আসছে ঘন্টা কাটার জন্য 2 পাই/12 × 60 × 60 মাল্টিপ্লাইড বাই আর দেওয়া আছে কত? 15। এটা যদি নর্মালি আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, আহ আগে পাওয়ারটা একটু ক্যালকুলেশন করো, সেক্ষেত্রে পাওয়া হচ্ছে এখানে 2 পাই, ওকে, 12 ইন্টু, এখানে আমি 36 বললাম, এখানে ইন্টু 10² মাল্টিপ্লাইড বাই 15। ওকে, অ্যাপ্রক্সিমেটলি আমরা এখানে পাওয়ারটা পাবো হচ্ছে 10 ইনভার্স 3। তাহলে 10 ইনভার্স 3 তোমার পাওয়ার কোথায় কোথায় আছে দেখো, এটাও 10 ইনভার্স 3, এটাও 10 ইনভার্স 3, এটাও 10 ইনভার্স 3, বাট এটা 10 ইনভার্স 4, এটা আমরা বাদ দিতে পারি। এখন নেক্সট যদি খেয়াল করো, এখানে যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে ভ্যালুটা পাবো হচ্ছে নর্মালি 2.18 × 10 ইনভার্স 3। যেহেতু আমরা এককের কোনো চেঞ্জ করে নাই, সেন্টিমিটারে রেখে দিছি, দ্যাট মিনস আমাদের মানটা আসবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে কোন কাটাটা বলছে। ঘন্টার কাটা না বলে তোমাকে এখানে মিনিটের কাটা বলতে পারে, সেকেন্ডের কাটা বলতে পারে। তোমাকে যে কাটাটা বলুক, তোমাকে ওই কাটার জন্য কৌণিক ব্যাগটা আগে বের করাটা ওয়ান কাইন্ড অফ ফরজ আর কি। ওকে, পরের প্রশ্নটা দেখি। ওকে, আমরা কোয়েশ্চেন নাম্বার 8 ছিলাম হচ্ছে ঘড়ির ঘন্টার কাটার জন্য আহ রৈখিক বেগ বের করা। তাহলে সিমিলারলি তোমাকে কোয়েশ্চেন নাম্বার 9 কি বললো, যে একটা ঘড়ির মিনিটের কাটার কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে এখানে তোমার পিক পয়েন্টটা কোথায়? এই যে মিনিটের কাটা। তাহলে মিনিটের কাটার জন্য তুমি কৌণিক কম্পাঙ্ক বের করতে গেলে আমরা একটু কি পড়ে আসলাম না, ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি। এখন মিনিটের কাটা কত সময় পর পিরিয়ডটা কমপ্লিট করে বা সার্কেলটা কমপ্লিট করে, সেটা হচ্ছে টোয়াইস পাই বাই 60 মিনিট। 60 মিনিট মিনস মাল্টিপ্লাইড বাই আবার 60 করে দাও, দ্যাটস ইট, হুইচ ইজ অ্যান্সার ইজ গ। ওকে, 10 নম্বর প্রশ্নটা খেয়াল করো, আপেক্ষিক ব্যাগের একটা কোয়েশ্চেন, এবং মেডিকেল এডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্নগুলো। হ্যাঁ, বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমরা ঘড়ির ঘন্টার কাটা, মিনিটের কাটা বা কৌণিক ব্যাগ, কৌণিক কম্পাঙ্ক, এই রিলেটেড ম্যাথগুলো মেডিকেলের জন্য হাইলি ইম্পর্টেন্ট। মেডিকেল ব্যাচ, মেডিকেল কেমন জন্য এগুলো একটু বেশি পছন্দ, আর খুব ফাস্ট করা যায় সলভ গুলো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10 দেখি। এ ও বি দুটি গাড়ি যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার এবং 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে একটা ব্যাগ হচ্ছে 10 আর একটা ব্যাগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে চলছে। এই যে এই ডিরেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার জন্য, ও কোন দিকে যাচ্ছে গাড়ি দুটো। তাহলে আমি যদি বলি এ গাড়িটা এই বরাবর যাচ্ছে, ওকে, কত বেগে যাচ্ছে? 10 কিলোমিটার পার আওয়ার। এরপর কি বলছে? বি গাড়িটা 20 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে যাচ্ছে, দ্যাট মিনস বি ও এই বরাবর কত কিলোমিটার? 20 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে কি হলো, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। এখানে যে জিনিসটা ফলো করবা, কার আপেক্ষিক বেগ তোমাকে নির্ণয় করতে বলছে, দেখো কার সাপেক্ষে সেটা বড় কথা না, কার আপেক্ষিক বেগ সেটা বড় কথা। তাহলে এখানে তুমি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করবা, তাই না? তাহলে যদি বি এর আপেক্ষিক বেগ হয়, সেক্ষেত্রে তোমার ফর্মুলাটা হচ্ছে ভি বি মাইনাস বি এ, যার আপেক্ষিক বেগ তার থেকে বিয়োগ করবা। তাহলে যদি বলি বি বি হচ্ছে 20 - 10, দ্যাট মিনস 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা কি পজিটিভ পাইছো নাকি নেগেটিভ পাইছো? পজিটিভ, দ্যাট মিনস এটা সামনের দিকে যাবে। আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা প্রশ্ন পাচ্ছি কত? 10 কিলোমিটার পার আওয়ার, যেহেতু ভ্যালুটা পজিটিভ,
ফরওয়ার্ড। নেক্সট কোয়েশ্চেন 11, প্রাসের সর্বাধিক উচ্চতা রাশিমালা কোনটা? এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কিছু ফর্মুলা আছে, আমি ফর্মুলাগুলো একটু তোমাদের জন্য একটু রিপিট করি। সেটা হচ্ছে, আশা করি সবাই জানো, প্রাসের ক্ষেত্রে আমাদের প্রাসের ক্ষেত্রে হচ্ছে সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই 2g। ওকে, সিমিলার আমাদের আনুভূমিক পাল্লা আর সমান সমান হচ্ছে বি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এবং উড্ডয়নকাল একটা জিনিস খেয়াল করবা, সর্বাধিক উচ্চতায় ওঠা এক জিনিস, বিচরণকাল বা উড্ডয়নকাল আরেক জিনিস। দ্যাট মিনস, দেখো, যদি এটা তোমার পিক পয়েন্ট হয়, সর্বোচ্চ পয়েন্ট যদি এটা হয়, তাহলে এখান থেকে একটা বস্তুকে তুমি এই পর্যন্ত নিয়ে গেছো, তাহলে এটা হচ্ছে ওর উত্থানকাল। উত্থানকাল, পতনকাল উত্থানকাল সেম। কিন্তু যদি তোমাকে বলে উড্ডয়নকাল, দ্যাট মিনস ও গেল আবার ব্যাক করলো। উড্ডয়নকালও বলতে পারে, বিচরণকালও বলতে পারে, পর্যায়কালও বলতে পারে। সেক্ষেত্রে তোমার টোটাল টাইমটা কিন্তু 2t, নট টি, সরি 2 × স্মল টি, অথবা আমরা বলতে পারি ক্যাপিটাল টি। তাহলে সেই ক্যাপিটাল টিটা কত? ক্যাপিটাল টিটা হচ্ছে 2v0 সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে শুধু উত্থানকাল বা পতনকাল কত? সেটা হচ্ছে v0 সাইন থিটা ডিভাইডেড বাই জি, অর্ধেক। তাহলে এখানে খেয়াল করো, প্লাসের সর্বাধিক উচ্চতা রাশিমালা কোনটা আমরা পড়লাম, ইউ সাইন থিটা হোল স্কয়ার ডিভাইড বাই 2g। দেখো কোনটা আছে, এই যে v0 স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। 12 নম্বর প্রশ্ন, প্লাসের নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা যদি একটা প্লাস হয়, গ্যালিলিওর সূত্রটা কি? গ্যালিলিওর 3টা ফান্ডামেন্টাল ফর্মুলা আছে গতিবিদ্যাতে, সেই 3টা ফর্মুলা তোমাকে অবশ্যই জানতে হবে। ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে, আমি একটু শর্টকাট এগুলো একটু বলে দিই। ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে সেই বস্তুটা, এটা আমরা খুবই, হ্যাঁ, কোন বস্তুর ব্যাক হচ্ছে ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। থার্ড ফর্মুলাটা হচ্ছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, দ্যাট মিনস এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। এটা সেকেন্ড, এটা থার্ড, আর ফার্স্ট এটা কোনো ম্যাথমেটিক্যাল না, ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে থিওরিটিক্যাল। তার এখানে কি বলছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র কোনটা? তুমি একটু খেয়াল করো, বি ইজ প্রপোর্শনাল টু টি কখনোই না, বি ইজ প্রপোর্শনাল টু 1/t তাও না। দেখে আমরা বলছি বি ইজ প্রপোর্শনাল টু টি, দ্যাট মিনস ডি। আর এইচ ইজ প্রপোর্শনাল টু টি না, এইচ ইজ প্রপোর্শনাল টু হবে টি স্কয়ার, দ্যাট মিনস ওটাও ভুল। ভুল হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি সি। ওকে, আমি 14 নম্বর 15 নম্বর এগুলো আর বলছি না, খুবই ইজি প্রশ্ন, আগে আমরা অনেকবার রিপিট করছি এগুলো। বাট আমি 17 নম্বরটা অবশ্যই বলবো তোমাদেরকে। সেটা হচ্ছে আহ মুক্তভাবে, এটা মুক্তিভাবে না, সরি, এটা হবে মুক্তভাবে, মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তাহলে যদি যেহেতুই বলছে এটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, তার মানে আমাদেরকে জীবনটা সহজ করে দিল। সেক্ষেত্রে আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও থার্ড ফর্মুলাটা কি জানি, এস ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার, অর্থাৎ সময়ের সাথে দূরত্বের সম্পর্কটা হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে প্রথম সেকেন্ডের জন্য 1, 1 কে স্কয়ার করলে 1, 2 সেকেন্ডের জন্য এইচ কত হবে, 2 কে স্কয়ার করলে 4, 3 সেকেন্ডের জন্য 3 কে স্কয়ার করলে কত হয় 9। তাহলে অনুপাত কত, 1:4:9। কোথায় আছে? বি নাম্বার। ওকে, খুবই easy একটা ফর্মুলা। পরের প্রশ্নটা দেখি। হ্যাঁ, এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। একটু ডিফারেন্ট কোয়েশ্চেন, বাট এমনকি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন পর্যন্ত এই চ্যাপ্টারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন কিন্তু পর্যন্ত যে ডেন্টাল এবং মেডিকেল এডমিশন টেস্টে রিপিট করতেছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কিন্তু তুমি এই প্রশ্নগুলো যদি কেউ এরকম বলে যে স্যার এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আমি পড়বো না, হ্যাঁ, তুমি না পড়তে পারো, কিন্তু এক্সামে গিয়ে দেখবেন চলে আসছে। আর এখানে তো স্কিপ করার কোনো সুযোগ নাই, তোমাকে তো অপশন দিবে না যে 110টা প্রশ্ন দিলাম তুমি 100টা অ্যান্সার করে, এরকম তো কোনো সুযোগ নেই। ওকে, তাহলে আমাদেরকে একটু দেখতে হবে বিষয়গুলো। একটি প্রক্ষেপক প্লাস একইকতা, হ্যাঁ, নর্মালি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 3 মিটার/সেকেন্ড ব্যাকে করা হলে সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটির ব্যাক কত? দেখো, আমি যখন শুরুতে তোমাদেরকে বলতেছিলাম প্লাসের ক্ষেত্রে গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণ শূন্য, বাট সর্বোচ্চ বিন্দুতে গিয়ে, প্লাসের সর্বোচ্চ বিন্দুতে গিয়ে উলম্ব বেগ শূন্য। প্লাসের সর্বোচ্চ বিন্দুতে গতিপথের উলম্ব বেগ শূন্য, বাট আণবিক বেগ আগের মতো থাকে। তো কোন একটা বেগের আণবিক উপংশ কত, ভি কস থিটা।
সবাই জানো এটা আনুভূমিক ব্যাগটা হচ্ছে ভি কস থিটা। তাহলে ভি কত বলছো কিন্তু মাত্র 3 কস থিটা, তাহলে কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মিনস কস 60 মানে কত 1/2, তাহলে পাচ্ছে কত এখানে 3/2। দেখো 3/2 কত আছে, সি নাম্বার আছে। ওকে, পরের প্রশ্নটা দেখো, এটাও সেম প্রশ্ন, আমরা একটু আগে পরে আসছি। হ্যাঁ, একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে মিনিটে 30 বার আবর্তন করে, রৈখিক বেগ কত? তাহলে রৈখিক বেগ ভি ইকুয়াল টু কি, ওমেগা আর, বাট আবার ওমেগা সমান কি 2 পাই ইনটু এন ডিভাইডেড বাই টি। খেয়াল করো আমি এতে কোনো এন কিন্তু ইউজ করি না। এন কেন ইউজ করি না, কারণ আমরা আবর্তনকালটা জাস্ট একবার হিসাব করছি, বাট এখানে আবর্তনকাল কিন্তু এখন 30 বার, একবার আর নাই, সেক্ষেত্রে তোমাকে এন ইউজ করতে হবে, মাল্টিপ্লাইড বাই আর। ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে 2, সবকিছু ইউজ করো, ইজিলি তোমার ম্যাথমেটিক্সটা হয়ে যাবে। বা আমি একটু শর্টকাটে যদি তোমাদেরকে করে দিই, সেটা হচ্ছে 2 পাই ইনটু এন হচ্ছে 30, 30 বার করছো কত মিনিট, প্রতি মিনিট 1 মিনিটে, তাহলে টি হচ্ছে তোমার 60 ইন্টু 2। দেখো 30 টু 60 কাটা থাকবে কত 2 পাই। তাহলে 2 পাই কোথায় আছে দেখো, 2 পাই হচ্ছে আমাদের সি নাম্বার। ওকে, পরের প্রশ্ন আসো। আচ্ছা, এই প্রশ্নটা একটু আমাদেরকে দেখতে হবে, তারপরে আমি এর আগে হচ্ছে তোমাদেরকে 21 নম্বরটা একটু বলে ফেলি। সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা একটি প্রাসের দ্রুতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক। তা আমি তো একটু আগে আমাদেরকে এই প্রশ্নটা রিপিট করছি যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের দ্রুতি কি থাকে, শুধুমাত্র আনুভূমিকটা থাকে উলম্ব 0। দ্যাট মিনস সর্বোচ্চ উচ্চতায় প্রাসের দ্রুতি প্রারম্ভিক প্রারম্ভিক দ্রুতি ভি নট। তাহলে সর্বোচ্চ উচ্চতায় দ্রুতিটা কত, ভি নট কস থিটা। সেই ভি নট কস থিটা বলছে কি এই ভি নটের অর্ধেক, তাহলে ভি নট বাই কত 2। হুম, সর্বোচ্চ উচ্চতায় একটি প্রাসের দ্রুতি, দেখো সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এটা, আর প্রারম্ভিক কোনটা ভি নট, তাহলে বলছে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের দ্রুতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক, তাহলে ভি নট ডিভাইড বাই 2। ভি নট ক্যান্সেল করো তুমি, পাচ্ছ কত এখানে কস থিটা ইকুয়াল টু হাফ। তাহলে কস কত মান হাফ 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে অ্যান্সার আছে কত, সরি অ্যান্সার হবে 60 ডিগ্রি, এটা গ দেওয়া আছে, মিস্টেক দেওয়া আছে, এটা হবে ক। ওকে, খুব ইজি একটা প্রশ্ন। পরের প্রশ্নে আসো। একই ভরের দুটি বস্তুকে একই বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণে ছোড়া হলো। অর্থাৎ আমি দুইটা বস্তু নিক্ষেপ করছি, অর্থাৎ ফিগারটা যদি হালকা করে ড্র করে, ধরো একটা বস্তু তুমি এভাবে নিক্ষেপ করছো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আরেকটা বস্তু নিক্ষেপ করছো তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তাহলে বলা হলো কোন টার্মটি তাদের সমান হবে। দেখো এই 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 প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, আসলে কথাগুলো অনেক ডাইভার্স টাইপের, অনেক বেশি কথাবার্তা থাকে, বাট যে পিক ডাটাটা সেটা ক্যালকুলেশন তোমরা নর্মালি কি করো, যে এই হিস্ট্রি গুলো দেখতে গিয়ে পিক ডাটাটা ভুলে যাও। পিক ডাটা তোমাকে কি কি বলতেছে এখানে, একটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, আর একটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। এরপর বলছে কোনটি সমান হবে তাদের, এখানে কোন কোন টার্ম দিছে, ভ্রমণকাল টি একটা আছে, প্রক্ষেপণ সীমা আর, আগে টার্ম গুলো ক্লিয়ার করবা, তারপর সর্বাধিক উচ্চতা এইচ, এরপর অপশন আছে এদের সবগুলো। তো আমি একটা একটা দেখি আগে। ফার্স্টে তুমি খেয়াল করো টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু আমরা কি জানি একটু আগে পরে আসছি 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। দেখো ভি নট জি এগুলো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, বাট সাইন থিটাটা চেঞ্জ করতেছে, একবার 60 একবার 30। তো সাইন 60 যে কথা সাইন 30 কি একই কথা, তাহলে ভ্রমণকাল কি কখনো সেম হবে, তার মানে হবে না, বাদ। পরেরটা দেখো প্রক্ষেপক সীমা আর এর জন্য আমরা কি জানি, আর এর জন্য আমরা জানি হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এই প্রশ্নে যদি খেয়াল করো সাইন 2 থিটা, দ্যাট মিনস আমার অ্যাঙ্গেলটা একটা একটা কথা, একটা 60 আর একটা 30, তাহলে সাইন 2 থিটা মিনস একটা হবে হচ্ছে সাইন 120 ডিগ্রি, আর একটা হবে হচ্ছে আমার সাইন কত ডিগ্রি 30 তো কোনো 60। দেখো সাইন 120 ডিগ্রি মান যত, সাইন 60 মান এত, দুইটাই √3/2, দুইটাই √3/2। দ্যাট মিনস এই ভ্যালুটা কিন্তু দুইটার জন্য সেম আসবে, কারণ ভি নট এবং জি এখানে চেঞ্জ করি নাই, জি তো চেঞ্জই হবে না, ভি নটও চেঞ্জ করে নেই, একই ব্যাগে নিক্ষেপ করছো, তাহলে এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে কত √3/2। তাহলে আমার সেম থাকতেছে কি প্রক্ষেপক সীমা, বা ওই যে আণবিক পাল্লা যেটাই বলো তুমি। ওকে, এই প্রশ্নটা মিটার উচ্চতায় সর্বোচ্চ কত পর্যন্ত এটাকে ছুটতে পারবে। তাহলে একটা বস্তু তুমি নিলা, এটাকে তুমি উলম্বভাবে উলম্বভাবে সর্বোচ্চ কত উচ্চতা নিচ্ছ, মিটার উচ্চতায়, তাই না? তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতার সূত্রটা কি জানি স্যার, মনে আছে ইউ। দেখো যেহেতু সর্বোচ্চ, তার মানে এখানে সাইনের মানটা হচ্ছে 90 ডিগ্রি, একদম উলম্ব বরাবর নিক্ষেপ করছো, তাহলে আমরা সাইনটা আর নিচ্ছি না, তাহলে পাবো কত এখানে ইউ² ডিভাইডেড বাই 2g। ওকে, এখানে আমি একটু এটা ইয়া করি, সেটা হচ্ছে এটাকে ক্যাপিটাল এইচ না ধরে, যেহেতু ওরা স্মল এইচ বললো, আমরা স্মল এইচ এ কনসিডার করলাম এটাকে। ওকে,
সিমিলার, আমাকে কি বের করতে বলছে, ওই একই লোক আনুভূমিক দিকে সর্বোচ্চ কতটুকু দূরত্ব পর্যন্ত ছুটতে পারবে। এই কথাটার মানে হচ্ছে, আচ্ছা কোন একটা প্রাসের আনুভূমিক দূরত্বটা কি, আনুভূমিক পাল্লা, কত দূরত্ব গেল সে আনুভূমিক পাল্লা। তো আনুভূমিক পাল্লার জন্য আমরা আর ইকুয়াল টু কি জানি বলতো, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কত ডিগ্রি হয় মাথার এক বা, এই যে আনুভূমিক পাল্লার সূত্র কি সাইন টু থিটা, তাহলে এটা সর্বোচ্চ করার জন্য সাইন টু থিটা তোমাকে ওয়ান বানাতে হবে। তাহলে সাইন টু থিটা যদি ওয়ান বানাতে চাও, থিটা কত দিবা, 45 ডিগ্রি। যদি থিটা 45 দাও, 2 × 45 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত, ওয়ান। তাহলে এটাও মাথা রাখো, এটাও জেনে রাখো, সেটা হচ্ছে আনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ হবে কখন, যদি থিটা 45 ডিগ্রি হয়। তাহলে এই প্রশ্নে খেয়াল করো, আমরা ইউ কত পাবো, আর কত পাবো, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। দুইটাকে একটু ক্যালকুলেশন করে হালকা করে, আমি এখানে কি পাবো, এইচ ইকুয়াল টু কত, দেখো এই ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি মানে কত, আর না, তাহলে আমি বলতে পারি না আর বাই টু। তাহলে আর ইকুয়াল টু কত পাবো, 2h। তাহলে দেখো 2h কোথায় আছে তোমার, এটা h/2, এটা হবে না, এম তাও হবে না, এই যে 2h। ওকে, আই হোপ ক্লিয়ার হইছো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, এবং অনেকে ক্যালকুলেশন করতে পারে না, বাট একটু খেয়াল করবা, এখানে উলম্ব সর্বোচ্চ উচ্চতা বলতে তোমাকে বোঝাতে হচ্ছে, এই যে সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে, আমরা একটু আগে পড়েছিলাম, সর্বোচ্চ উচ্চতার সূত্রটা h ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, এবং আর আনুভূমিক দিকে কত দূরত্ব যাচ্ছে সেটা বলতে বোঝাতে হচ্ছে তোমাকে আর, আর ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। দুইটা একটু ক্যালকুলেশন করো, ইজিলি পেয়ে যাবো। ওকে, নেক্সট। ওকে, একটা বস্তু তুমি নিক্ষেপ করছো উপরের দিকে, তো বলছে কি কত সময় পরে এটা ফিরে আসবে, তার মানে যাওয়ার জন্য একটা টাইম লাগবে, আসার জন্য একটা টাইম লাগবে, তার যাওয়ার জন্য যে টাইম লাগবে আসার জন্য ওরা একই টাইমে লাগবে। দ্যাট মিনস এই টাইমটা কিন্তু আসলে পর্যায়কালের কথা বলতেছে, নট উত্থান কাল বা পতন কাল। কথা ক্লিয়ার? তাহলে আমরা যে কত পাচ্ছি, 2 × u কত দেওয়া আছে স্যার আমাদের 49, জি কত জানি 9.8। তাহলে 2 দ্বারা 9.8 কে গেলে কত, 4.9, 4.9 কে এটাতে কাটাকাটি করলে কত পাবো, 10। তাহলে 10 সেকেন্ড কোথায় আছে দেখো, 10 সেকেন্ড আছে আমাদের ডি নাম্বার অপশনে। ওকে, পরের প্রশ্ন, একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড, এটা সেম প্রশ্ন একটু করবা তোমরা। একই প্রশ্ন, তোমাকে ব্যাগটা দেওয়া আছে, ভি দেওয়া আছে, অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, কি বের করতে বলছে, সর্বাধিক উচ্চতাতে কত সময় লাগবে। এই যে এখন দেখো সর্বাধিক উচ্চতা উঠবে, নামার কথা বলে নাই আর, দ্যাট মিনস এটা কিন্তু উড্ডয়ন কাল না। হ্যাঁ, এটা শুধুমাত্র উত্তান কাল। ওকে, সেই উত্তান কালটা কত হবে তাহলে, শুধু ইউ সাইন 30, ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। টু কিন্তু আসবে না, টু আসলে এটা কিন্তু তোমার পর্যায়কাল হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি আগে 27 নম্বর প্রশ্নটা একটু দেখাই। প্রক্ষেপণ কোণ কত হলে একটি প্রাসের, এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, প্রক্ষেপণ কোণ কত হলে একটি প্রাসের সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লার সমান হবে। হ্যাঁ, আমরা একটা ফর্মুলা তোমাদেরকে আমি দিয়ে দিই, সেটা হচ্ছে একটু জেনে রাখো। প্রাসের ক্ষেত্রে tan থিটা ইজ ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এবং আণবিক পাল্লার মধ্যে রিলেশন, tan থিটা ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। আমাদেরকে বলছে যে প্রক্ষেপণ কোণ কত হলে, অর্থাৎ আমার থিটাটা কত হলে প্রাসের সর্বাধিক উচ্চতা অর্থাৎ h এবং আনুভূমিক পাল্লা আর সমান হবে। তাহলে h এবং r যদি সমান বসে দিয়ে আমি, চলে যাবে দুইটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত, tan থিটা ইকুয়াল টু 4। তাহলে থিটা ইকুয়াল টু কত পাবো, tan ইনভার্স 4। দেখো tan ইনভার্স 4 তোমার কোথায় আছে, tan ইনভার্স 4 আছে আমাদের সি নাম্বার অপশনে। ওকে, আচ্ছা 26 নম্বর প্রশ্ন, যদি একটু আগে পরে আসছে তারপর আমি একটু বলে দিই। একটি বস্তুকে মিনারের শীর্ষ থেকে ফেলে দেওয়া হলো, 3 সেকেন্ডে বস্তুটি অর্ধেক উচ্চতা অতিক্রম করে, কতক্ষণ পরে বস্তুটি ভূমিতে পৌঁছবে। সরি, এটা একটু আগে করি নাই, এটা নিউ প্রশ্ন, আমি একটু রিপিট মনে করছি। তাহলে খেয়াল করো এই প্রশ্নটা, আমি একটু বলি। একটি বস্তুকে তুমি মিনার থেকে ফেলে দিচ্ছ বা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিচ্ছ, তাহলে এই সম্পূর্ণটা যদি আমি বলি এইচ, তাহলে এটা কত আমার h/2, এটা হচ্ছে আমার h/2। তাহলে শীর্ষ থেকে ফেলা ফেলা হলে বস্তুটি 3 সেকেন্ডে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই বস্তুটা তুমি এখান থেকে ফেলে দিচ্ছ, দ্যাট মিনস এখানে আসতে ওর 3 সেকেন্ড টাইম লাগছে, তাই না? তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, এখান থেকে আমি ইউজ করতে পারি না, বস্তুটা যেহেতু স্থির অবস্থায় ছিল আদি অবস্থায়, দ্যাট মিনস ইউ হচ্ছে আমার 0। তাহলে আমি বলতে পারি h ইকুয়াল টু হাফ gt স্কোয়ার। হ্যাঁ, কিন্তু এটা h কত, সম্পূর্ণটাকে অতিক্রম করছে না, সে h/2 পরিমাণ, অর্ধেক পরিমাণ অতিক্রম করছে। তাহলে আমি যদি বলি h/2 ইকুয়াল টু হাফ অফ জি ইন্টু কত সেকেন্ডে, 3 সেকেন্ডে, তাহলে 9, হাফ হাফ কেটে দাও,
তাহলে এইচ ইকুয়াল টু কত পাচ্ছ? 9g। টোটাল এইচ পেয়ে গেছো এখন। তাহলে তোমাকে দেখতে হবে কতক্ষণ পরে, অর্থাৎ টোটাল টাইমটা কতক্ষণ পরে এটা নিচে পড়বে। তাহলে টোটাল উচ্চতা যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে আমি নর্মালি ক্যালকুলেশন করে দিতে পারি না? এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এইচ কত পাইছি আমি? 9g। বসাও, এখানে কত পাবা? হাফ জি ইন্টু টি স্কোয়ার। জি জি ক্যান্সেল করে দাও, তাহলে টি ইকুয়াল টু কত পাবা? √18। তাহলে √18 মিনস কত? √18 মিনস হচ্ছে 4.24 সামথিং। বা একটা জিনিস খেয়াল করো, তুমি যদি 18কে রুট করো, 18কে যদি রুট করো, এটা কখনো তুমি 5 তো পাবা না। 5কে স্কোয়ার করলে 25 হবে, এবং 3 এর থেকে একটু বেশি পাবা, তাই না? একটু বেশি হবে, দেখো 4 থেকে বেশি একটু অপশন একটাই আছে কিন্তু। তাদের দূরত্ব হচ্ছে 3.8 × 10⁻⁸ মিটার। হলে রাডার রাডার সংকেত চাঁদে যাওয়া এবং ফেরত আসার মধ্যে সময়টা কত? গেল এবং আসলো, দেখো টোটাল টাইম কিন্তু। অর্থাৎ এখানে স্মল টি না, জাস্ট গেল বা জাস্ট আসলো এরকম না, টোটাল গেল এবং আসলো। সেক্ষেত্রে আমার প্রয়োজনীয় টাইমটা কত লাগবে? এবং একটা জিনিস জেনে রাখো, রাডার থেকে যে সংকেতটা যায়, যে রেডিও সিগন্যালটা যায়, তার ব্যাক হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে তোমরা স্টাডি করছো আশা করি। সেক্ষেত্রে আমি বললাম, তাহলে আসা যাওয়ার জন্য আমার প্রয়োজনীয় সময়টা কত? এখন দেখো, এই যাবে আর আসবে, তাহলে যাওয়ার জন্য যদি এস হয়, আসার জন্য এস, দ্যাট মিনস এটা হচ্ছে 2s। ওকে, যেহেতু এটা সমবেগ, লাইট স্পিড 3 × 10⁸, সমবেগের কথা আমরা সূত্রে কি জানি? এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমি সিটি ইউজ করলাম, কেন আমার টাইমটা বের করতে হবে। টি ইকুয়াল টু কত হবে? 2 × s, দেখো কত দেওয়া আছে, 3.8 × 10⁸ ডিভাইডেড বাই আমার সি কত জানি আমরা? 3 × 10⁸। দেখো 10⁻10⁸ ক্যান্সেল। হ্যাঁ, এখানে কত পাবা? এখানে পাবা হচ্ছে, উপরে পাবা হচ্ছে যদি আমি 3.8 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করি, 3.8 কে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 7.6 ডিভাইডেড বাই 3। তাহলে 7.6 কে যদি 3 দ্বারা ডিভাইড করো, 2 পয়েন্ট সামথিং পাবা। দেখো 2 পয়েন্ট সামথিং, তোমার এখানে অপশন একটাই আছে, সেটা কত? 2.5 সেকেন্ড। ওকে স্যার, এই প্রশ্নটা আমি আপনাদেরকে একটু আগে রিপিট করে আসছি, তারপরে একটু খেয়াল করবা। এটা এই 30 নাম্বারটা করার চেষ্টা করবা। এটা এর আগে একটা প্রশ্ন হুবহু রিপিট হয়েছে মোটামুটি। ওকে, এই প্রশ্নটাও মোটামুটি রিপিট হয়েছে। তারপরে যদি বলি তোমাকে 2 সেকেন্ড পর বস্তুটি স্মরণ বের করতে বলছে, তাই না? ওকে, এই প্রশ্নটা একটু ডিফারেন্ট কেন বলতেছি? দেখো, একটি বস্তুর ব্যাগ দেওয়া আছে কিন্তু এখন, তাহলে তোমাকে কি বের করতে বলছে? সরণ বের করতে বলছে। দেখো, সরণ থেকে তুমি ব্যাগে আনতে গেলে কি করো? একবার ডিফারেন্সিয়েশন করো। অর্থাৎ সরণের পরিবর্তন হারকে ব্যাগ বলে, এই জন্য তুমি সরণটা একবার ডিফারেন্সিয়েশন করে ব্যাগে নিয়ে আসো। উল্টা কথা, যদি আমি তোমাদেরকে এরকম বলি যে আমার কাছে ব্যাগ দেওয়া আছে, আমি যদি সরণে যেতে চাই, তাহলে আমি ব্যাগকে একবার ইন্টিগ্রেশন করে দিলে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আরেকবার রিপিট করতেছি। তোমার কাছে ব্যাগ আছে, এই ব্যাগতে সরি সরণ আছে, ধর একটা সরণ দেওয়া আছে, আমি বললাম এটা হচ্ছে 60 + 5, 60 + 5। তুমি বললাম ব্যাগ কত, তাহলে তুমি একবার ডিফারেন্সিয়েশন করে দাও। তাহলে ডিফারেন্সিয়েশন হলে কত পাবা? এখানে পাবা হচ্ছে আমাদের 6 প্লাস এখানে 0 পাবা। সিমিলার যদি আমি এখন বলি তোমার কাছে ব্যাগ দেওয়া আছে, এখন সরণে আসো, তো কি করবা? উল্টা কাজ করবা। তাহলে ডিফারেন্সিয়েশন উল্টা কাজকে ইন্টিগ্রেশন করবা। তাহলে ব্যাগ দেওয়া আছে, 2 সেকেন্ড পর বস্তুটি সরণ বের করতে বলছে, এটা ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন করলে কত পাবা? এখানে বলো 6 এটা হবে t⁴ ডিভাইডেড বাই 4। অর্থাৎ আমরা ফান্ডামেন্টাল ফর্মুলা কে জানি ইন্টিগ্রেশনের, x⁴ dx ইকুয়াল টু, তাহলে t⁴ ডিভাইডেড বাই 4 প্লাস 2 ইনটু t1 আছে, তাহলে t স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 1, 1 কে ইন্টিগ্রেশন করলে কত পাবা? t পাবা। ওকে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি কত? এখানে আমরা পেয়ে যাচ্ছি, কাটাকাটি করে, এটা হচ্ছে 3/2 t⁴ মাইনাস টি স্কোয়ার মাইনাস টি। কত সেকেন্ড পরে বলছে তোমার? এটা কিন্তু স্মরণ পেয়ে গেছো এখন। তাহলে কত সেকেন্ড পরে বলছে? 2 সেকেন্ড পরে। টাইমটা 2 সেকেন্ড বসে দাও। 3/2 মিনস কত? 16 মাইনাস টি স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। আর টি সমান কত? 2। ওকে, কাটাকাটি করে এখানে হচ্ছে 8, 3 8 24 মাইনাস 4 আর 2 6। 24 থেকে যদি 6 যায় কত পাই আমরা? 18। দেখো 18 কোথায় আছে? 18 তো একটা অপশনও নেই। সরি সরি, এটা প্লাস, আমি একটু মিস্টেক করছি সাইনটা। দেখো, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস। এখানে একটু এডিট করে দিই। সেটা হচ্ছে 24
+4 -2, তাহলে 24 আর +4 কত হয়? 28। 24, 24 আর 4 হচ্ছে 28, 28 -2 তাহলে কত? 26। অ্যান্সার হচ্ছে 26, নট 28। অ্যান্সার 26 মিটার। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন আসো। নেক্সট কোয়েশ্চেন, সর্বাধিক পাল্লার জন্য প্রাসকে আনুভূমিক সাথে কতক্ষণে নিক্ষেপ করতে হবে? একটু আগে বলছি সর্বাধিক পাল্লা কি, আর ইকুয়াল টু আমরা কি জানি, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। দেখো তো আর এর সাথে সাইন 2 থিটার সম্পর্ক কি? সমানুপাতিক। দ্যাট মিনস এই সাইন 2 থিটা যদি সর্বোচ্চ হয়, আরও সর্বোচ্চ হবে। সাইন 2 থিটা সর্বোচ্চ হয় কখন? অর্থাৎ সাইনের মান সর্বোচ্চ যখন 1 হয়। তাহলে 1 হওয়ার জন্য তুমি থিটা কত দিবা? 45 ডিগ্রি দিবা। তাহলে যদি 45 ডিগ্রি দাও, দেখো সাইন 2 × 45, তাহলে 45 ডিগ্রি দিলে এটা হবে সাইন 90। তাহলে সাইন 90 এর মান কত? 1। তাহলে অ্যান্সারটা কত আমাদের? 45 ডিগ্রি। ওকে, 33 নম্বর প্রশ্নটা দেখো, একটি পাথরখণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তুলতে এর উপর কয়টি বল ক্রিয়া করে? 2টা বল ক্রিয়া করে। সোজা কথা, তুমি একটা প্রয়োগ বল দিচ্ছ আর পৃথিবী তোমাকে নিচের দিকে টানতেছে, তাহলে 2টা বল। হ্যাঁ, একটা বস্তুকে উপরের দিকে তুলতেছো, তুমি একটা বল ক্রিয়া করতেছো, পৃথিবী তোমাকে নিচের দিকে আরেকটা বল ক্রিয়া করতেছে, 2টা। পরের প্রশ্নটা দেখো, একটি বস্তুকে v0 আদি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এইভাবে নিক্ষেপ করছো একেবারে v0 আদি বেগে, অ্যাঙ্গেলটা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আনুভূমিকের সাথে। নিচের কোন রাশিটি সর্বোচ্চ উচ্চতা? স্যার এগুলো বলবো না, আপনারা দেখে নেবেন। সর্বোচ্চ সূত্র কি? A = 2g, কারণ উপরের দিকে একেবারে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে মিস, এখানে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি আছে। এই প্রশ্নটা দেখো, একটি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ কত হবে? তাহলে আমি একটু আগে কি বলছি তোমাকে, সর্বোচ্চ উচ্চতায়, আসলে এটা সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ না, এখানে একটা কথা হবে সর্বোচ্চ উচ্চতায় উলম্ব ব্যাগ কত। কথাটা খেয়াল করবা, সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ কিন্তু কখনো শূন্য না। সর্বোচ্চ উচ্চতায় ওর আনুভূমিক ব্যাগ থাকবে, বাট সর্বোচ্চ উচ্চতায় ওর উলম্ব ব্যাগ শূন্য। ওকে, তাহলে শূন্য। পরের প্রশ্নটা দেখো, একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় এর ব্যাগ কত হবে? করাইছি একটু আগে। ওকে, এটা খেয়াল করো, 41 নাম্বারটা জাস্ট একটু কৌণিক ব্যাগের বিষয়গুলো। 1 রোটেশন পার সেকেন্ড। হ্যাঁ, নর্মাল কথা শুনে বুঝেছো, রোটেশন। একটা সার্কেল সম্পূর্ণ করবে, একটা রোটেট দিবে। তাহলে একটা রোটেট দেওয়া মানে কত ডিগ্রি ঘুরবা তুমি এখানে? একটা সার্কেল কত ডিগ্রি? 2 পাই, 360 ডিগ্রি। একটা রোটেশন মিনস কত? হ্যাঁ, একটা রোটেশন মানে হচ্ছে 360 ডিগ্রি। তা 360 ডিগ্রি মানে কত? 2 পাই। তাহলে 2 পাই কই পাচ্ছ? এই যে সি। ওকে, 42 নম্বর প্রশ্নটা দেখো, একটি বল 19.6 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরের দিকে ছোড়া হলো, অর্থাৎ এইভাবে নিক্ষেপ করছো। এটা সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে? অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে পারছো তোমাকে। এইচ ইকুয়াল টু কি জানি আমরা? u² / 2g। ইউ কত করছো স্যার? 19.6। এটা আমি জাস্ট ক্যালকুলেশনের জন্য দেখা যাচ্ছে। আমি এটা অনেক আগে, এর আগে অনেকগুলো রিপিট হয়েছে, বাট আমি ক্যালকুলেশনটা একটু দেখা যাচ্ছে, তোমার ক্যালকুলেশন সমস্যা না হয়। তাহলে ইউ হচ্ছে 19.6, তাহলে 19.6 এর স্কোয়ার। তাহলে সোজা কথা, যদি আমি একটু ক্যালকুলেশনের জন্য এভাবে লিখি, 19.6 ইন্টু 19.6 ডিভাইডেড বাই 2 ইন্টু জি মানে কত? 9.8। খেয়াল করো তো, আমি যদি এভাবে বলি 19.6 ইন্টু 19.6, 2 ইন্টু 9.8 মানে কত? 19.6। একটা কেটে দাও, থাকবে কত? 19.6। দেখো 19.6 কোথায় আছে তোমার? ডি নাম্বার অপশন আছে। ওকে, 43 নম্বর প্রশ্নটা দেখো। দেখো এই প্রশ্নগুলো ঘুরে ফেরাই, মানে কথা একটু চেঞ্জ করে দিবে, বা তোমার কথা একই থাকে, বা একটু চেঞ্জ করে দিয়ে তোমাকে প্রশ্নটা দিবে, তখন তোমার মনে হতে পারে যে না, প্রশ্নটা মনে হয় একটু ডিফারেন্ট। যেমন এটা 43 নম্বর প্রশ্নটা, একটি বস্তুকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, এবং আসা টাইম কয়টা? 2টা। তাহলে অর্থাৎ এখানে তোমাকে কতক্ষণ শূন্য থাকবে বলতে বুঝতে চাচ্ছে, টোটাল পর্যায়কালটা কত। সেই পর্যায়কাল বা উড্ডয়নকাল টি ইকুয়াল টু আমরা কি জানি? 2u সাইন, যেহেতু উলম্ব ভাবে নিক্ষেপ করছো তাহলে সাইন 90 ডিভাইডেড বাই জি। এখানে বসাও, 2 ইন্টু ইউ কত দিচ্ছে? 4.9, জি জানি 9.8, কাটাকাটি করো 1 পাবা। তাহলে 1 সেকেন্ড। ওকে, এই প্রশ্নটা তোমরা করবা, হোমওয়ার্ক থাকবে। থিটা হচ্ছে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো, আনুভূমিক পাল্লা আর দেওয়া আছে আমাদের, সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে বলছে। এই যে tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি? 4h/r আনুভূমিক পাল্লা, এবং
সর্বোচ্চ উচ্চতার মধ্যে রিলেশন θ45 বসে 1045 এর মান হচ্ছে 1 4h, আর h তোমাকে সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু কত হবে r/4 হয়ে যায়। এটা h ইকুয়াল টু হবে হচ্ছে, আমি যদি একটু আরেকটু দেখাই দিই তোমাদেরকে, 1045 ডিগ্রি। তাহলে 1045 ডিগ্রি হচ্ছে 4 × h বের করতে হবে, আর দেওয়া আছে হচ্ছে আমার 100। তো 1045 এর মান কত 1, তাহলে 1 × 100 ইকুয়াল টু 4h। তাহলে h ইকুয়াল টু কত, h ইকুয়াল টু 25 মিটার। 25 কোথায়, সি নাম্বার অপশন আছে। ওকে, আচ্ছা আমি 45 নম্বরে যাচ্ছি। 46টা একটু বলে দিই, সেটা হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষেপ্ত বস্তুর আনুভূমিক দূরত্ব আর এর মান কত। আচ্ছা তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, আনুভূমিক ভাবে কি কোনো উপাংশ আছে বা কোনো ডিস্টেন্স আছে? নাই, তাহলে জিরো। খাড়া উপরের দিকে কোন একটা বস্তু একদম উপরের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি উপরের দিকে নিক্ষেপ করো, আনুভূমিক বরাবর তো কোনো মুভমেন্ট হয় নাই, তার কোনো ব্যাক তো নাই, বা যেহেতু কোনো যে আনুভূমিক বরাবর কোনো ব্যাক নাই, তাহলে দূরত্ব কত, জিরো। ওকে, হচ্ছে 60, অর্থাৎ এক্স হচ্ছে আনুভূমিক সরণ, আর ওয়াই বলা হচ্ছে 8t - 5t², এবং এটা হচ্ছে লম্বিক সরানো, অর্থাৎ উপরের দিকে। ওই মুহূর্তে প্রাসের নিক্ষেপণ বেগ কত, আমাকে নিক্ষেপণ বেগ ভি বের করতে বলছে, তাই না? স্যার একটা জিনিস যদি তোমরা প্রাসের ক্ষেত্রে খেয়াল করো, সবাই জানো এটা নর্মাল, নর্মাল সেন্স, এই ম্যাথটা একটু ডিফারেন্ট হতে পারে তোমার জন্য, কিন্তু তুমি ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পারো, কিন্তু আসলে ডিফারেন্ট চিন্তা করার কিছু নাই। কোন একটা প্রাসের আনুভূমিক বরাবর ডিস্টেন্সটা কত, আনুভূমিক বরাবর ডিস্টেন্সটা আমরা কি জানি, ভি নট কস থিটা টি না? এটা আণবিক বরাবর দূরত্ব। তো এই আণবিক বরাবর দূরত্ব তোমার কত দেওয়া আছে, 60। তাহলে 60টা এখানে বসাই দাও, 6t, টি টি কেটে দাও, কত পাচ্ছ এখানে, ভি নট কস থিটা ইকুয়াল টু কত, 6। একটা ইকুয়েশন পেয়ে গেল। পরেরটা দেখো, ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ লম্ব বরাবর তোমার ডিস্টেন্সটা কত দেওয়া আছে, 8t - 5t²। তাহলে আমরা প্রাসের লম্বিক উপাংশটা বা লম্বিক ডিস্টেন্সটা কত জানি, সেটা হচ্ছে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি² ইকুয়াল টু কত দেওয়া আছে তোমার এখানে, 8t - 5t²। এখন দেখো দুই পাশে কম্পেয়ার করো, তো কম্পেয়ার করলে দেখো তো যে ভি নট সাইন থিটা টি সমান কত, 8t পাচ্ছি না? তাহলে আমি যদি বসাই এখানে, ভি নট সাইন থিটা টি ইজ ইকুয়াল টু 8 × টি, টি কেটে দাও, কত পাবা, ভি নট সাইন থিটা ইকুয়াল টু sin² থিটা, 6 স্কোয়ার করলে কত হয় 36, 8 স্কোয়ার করলে কত হয় 64। তাহলে এখানে দেখো ভিনের স্কয়ার কমন নাও, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হবে 1 ইকুয়াল টু 36 প্লাস 64 কত 100। তাহলে 100 কে যদি রুট করি কত পাবো 10। দেখো 10 কোথায় আছে তোমার অপশনে, হ্যাঁ এই যে 10 ক নাম্বারে অপশন দেওয়া আছে, 10 মিটার/সেকেন্ড। ওকে, আমি আরেকবার একটু রিপিট করতেছি, সেটা হচ্ছে টি সময় পর তোমার এক্স অক্ষ বরাবর সরণটা বলছে 60। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা সরণ কত জানি, ভি নট কস থিটা টি, সেটা ইকুয়াল টু 60। আমি দুটাকে ইকুয়ালাইজ করলাম। ওকে, সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর সরণ অর্থাৎ লম্বিক সরণটা কত বলছে, 8t - 5t²। তাহলে লম্বিক বরাবর আমরা সরণ কত জানি, প্লাসের ক্ষেত্রে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি² ইকুয়াল টু 8t - 5t। এই দুইটা ইকুয়েশন এখানে কম্পেয়ার করো, এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে। তাহলে আমার এটা দরকার নাই, আমি জাস্ট ভি নট সাইন 5t 8 সাইন থিটা টিটা নিলাম, এখান থেকে পেলাম ভি নট সাইন থিটা ইকুয়াল টু 8, দুটো স্কয়ার করলাম, যোগ করলাম, দেন আমার এখান থেকে ভি নট বের হয়ে গেল 10 মিটার/সেকেন্ড। ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সট প্রশ্নে আসো। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 45 কিলোমিটার/আওয়ার বেগে 1 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে, ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? স্যার এটা খুবই ইজি একটা প্রশ্ন। আপনি দেখেন একটা ট্রেন, এই হচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। ওকে, আবার ট্রেনটার দৈর্ঘ্য কত, 1 কিলোমিটার। তা আলটিমেট টোটাল ডিস্টেন্স কত হলো তোমার, 1 কিলোমিটার মানে কত, 1000 প্লাস আরো 100, দ্যাট মিনস টোটাল ডিস্টেন্সটা হলো আমার 1100 মিটার। ওকে, টোটাল ডিস্টেন্সটা হলো আমার 1100 মিটার। 1100 মিটার মানে কিলোমিটার নিয়ে গেলে কত হবে, এটা 1.1 কিলোমিটার। তো আমাকে বললো একটি ব্রিজ অতিক্রম করে, ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, ট্রেনটি যাচ্ছে কত বেগে, এটা হচ্ছে আমার দূরত্ব, আর ট্রেনটির বেগ হচ্ছে আমার 45 কিলোমিটার/আওয়ার। আমাকে বলছে ট্রেনটির কত সময় লাগবে, তাই না? তাহলে ট্রেনটা যদি সময় বের করতে চাই আমরা,
সেক্ষেত্রে আমরা বের করবো হচ্ছে সময় এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, তাহলে টি হচ্ছে এস ডিভাইডেড বাই বি। তোমার এস দেওয়া আছে কত? 1.1 কিলোমিটার। এখানে দেওয়া আছে কত? 45 কিলোমিটার পার আওয়ার। এটাকে তুমি কিলোমিটারকে যদি কাটাকাটি করে এখানে ঘন্টাতে টার্মটা পাবা। হ্যাঁ, ঘন্টায় মানটা পাবা। সেই ঘন্টায় এক্সাক্ট মানটা কত পাবা? এটা যদিও হ্যান্ড ক্যালকুলেশনে তোমাদের একটু প্রবলেম হতে পারে, বাট তাহলে যদি এটা তোমরা ঘন্টাতে পাও, ঘন্টায় যদি মিটারে নাও, সেকেন্ডে নাও, সেক্ষেত্রে তোমরা টাইমটা পাবা 88 সেকেন্ড। হ্যাঁ, যে এটা যদিও এটা একটা বোর্ড কোয়েশ্চেন মেবি, যতটুকু জানি সেটা হচ্ছে যেহেতু ওখানে ক্যালকুলেটর অ্যালাউ করে, সেক্ষেত্রে তোমাদের এই মেডিকেলে যদি মেডিকেল স্ট্যান্ডার্ড যদি এরকম কোয়েশ্চেন আসেও, ধরে নিলাম আসলো, আসলো তোমাকে ভ্যালুটা এমন ভাবে দেওয়া থাকবে যাতে তুমি হ্যান্ড ক্যালকুলেশনটা করতে পারো। ওকে, তো প্যানিক হওয়ার কিছু নেই। বাট একটা জিনিস এতটুকু ক্লিয়ার করবা, ধরো তুমি একটা কোয়েশ্চেন পড়তেছো, মেডিকেলে পড়ো, তুমি ভার্সিটিতে প্রশ্ন পড়ো, যেটাই পড়ো, পড়তে গিয়ে দেখতেছো না এই প্রশ্নটা আমি ক্যালকুলেশনটা পারতেছি না, তোমার মনে হচ্ছে এরকম, বাট এটাতে তোমার হতাশ হওয়ার কিছু নেই, ডিপ্রেস যাওয়ার কিছু নেই। সেক্ষেত্রে হচ্ছে তুমি যে জিনিসটা খেয়াল করবা, এই ম্যাথটার, এই প্রবলেমটার অন্তত এই যে ফর্মুলাটা তুমি সেট আপ করতে পারতেছো কিনা, বা এখানে ফর্মুলার ভ্যালুগুলো তুমি ইনপুট দিতে পারতেছো কিনা। যদি তুমি ইনপুট দিতে পারো, দ্যাটস এনাফ, এতটুকুই। কারণ এরপরে যেটা ক্যালকুলেশন লাগবে সেটা হতে পারে হ্যান্ড ক্যালকুলেশন, হতে পারে তোমার ক্যালকুলেটর ক্যালকুলেশন। তাহলে এটা ডিপেন্ড করবে হচ্ছে ওই যে ভ্যালুগুলো দেওয়া আছে তার উপর। এখন তুমি এতটুকু চেষ্টা করবে যে অন্তত ওই ভ্যালুগুলো ইনপুট দিয়ে একটা স্ট্যান্ডার্ড মানে নিয়ে আসার জন্য। ওকে, ওকে, এই প্রশ্নটা খেয়াল করো, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস এর ক্ষেত্রে এস বনাম টি এর লেখচিত্র কি হবে? খুবই সিম্পল। আমি যদিও লেখচিত্র নিয়ে তোমাদের ডিটেলস এখানে বলবো না, বাট যদি বলি এখানে এস ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, ধরে নিলাম এটা যদি আদি আদি ব্যাগ যদি শূন্য হয়, অর্থাৎ আদি অবস্থায় যদি হয় এটা, আমি যদি আদি অবস্থায় এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমার বি হচ্ছে 0। সেক্ষেত্রে আমি এস ইকুয়াল টু পাবো হচ্ছে হাফ এ টি স্কোয়ার। দেখো এখানে সময় এবং টাইমের কথা বলছে, ত্বরণ এর কোনো কথা বলে নাই। দ্যাট মিনস এই সম্পূর্ণ টার্মটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে আমি এখান থেকে কি পাই? এস ইকুয়াল টু ধর একটা ধ্রুবক, আমি বললাম এটাকে এম, এখানে কত? টি স্কোয়ার। তোমরা যারা ম্যাথমেটিক্স ইন্টারমিডিয়েটে পড়ছো, তোমরা একটা জিনিস পড়ছো না, পরাবৃত্তের ফান্ডামেন্টাল ইকুয়েশন কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি? 4ax, অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি? 4ay। এই দুটো ফান্ডামেন্টাল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন যদি এখানে সেট আপ করে, ধর আমি এই এসটাকে আমি ওয়াই ধরলাম। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি আমি এখানে? এম এক্স স্কোয়ার না? হ্যাঁ, তাহলে আমি বলতে পারেন এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/m × y। তাহলে এটা একটা কি পাচ্ছ? এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন না? হ্যাঁ, তাহলে তোমার লেখাচিত্রটা কি হবে? একটা পরাবৃত্তই তো হবে। ওকে, আরেকবার বলতেছে আমি, তুমি খেয়াল করো এখানে তুমি এস এর সাথে টাইমের রিলেশনটা দেখতেছো, এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, হাফ ইন্টু এ, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, যেটা এখানে কোনো ত্বরণে কোনো চেঞ্জ নাই। এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমি পাচ্ছি হচ্ছে একটা পরাবৃত্তের ইকুয়েশন হচ্ছে। ওকে, পরের প্রশ্নটা আসি। এই প্রশ্নটা করাইছি আমি একটু আগে, খুব একটা এটা তোমরা একটু দেখে নিবা। দেখো ব্যাগ দেওয়া আছে, তোমার হচ্ছে ব্রেক কষলে এত মন্দন সৃষ্টি করলো, দ্যাট মিনস একটা ত্বরণ দেওয়া আছে, এ দেওয়া আছে, ট্রেনটা কত দূরে গিয়ে থামবে। তো কত দূরে গিয়ে যেতে আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদের জন্য। এসটা বের করতে বলছে আমার, তাই না? তাহলে এটা যদি আমার ইউ হয়, এটাকে আমি ইউ ধরলাম, তাহলে আমার ভি তো এখানে 0, যেহেতু থেমে যাবে একটা নির্দিষ্ট স্টেশনে গিয়ে, তাহলে কত হবে? এটা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। তাহলে এটা যদি 0 স্কয়ার মাইনাস 2as, তাহলে s ইকুয়াল টু কত পুট দাও। হ্যাঁ, একই সময় একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে নিচ থেকে খাড়া উপরের দিকে ছোড়া হলো, কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে? এই প্রশ্নগুলো যদি তুমি ফর্মুলা টর্মুলা দিয়ে সেট আপ করতেছো, ওগুলো অনেক বড় হবে, বাট এটাগুলো কিছু শর্টকাট আছে, তুমি শর্টকাট দিয়ে এগুলোকে চালিয়ে করে ফেলতে পারো। হ্যাঁ, শর্টকাট গুলো আমি একটু তোমাদেরকে বলে দিই, সেটা আমি একদম আলাদা করে একটা পেজ নিয়ে তোমাদেরকে বলি শর্টকাটটা কি।
ওকে, আচ্ছা, শর্টকাটটা হচ্ছে, যদি এইচ উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দিলাম, এইচ উচ্চতা থেকে একটি বস্তু ফেলে দিলে, এবং আরেকটা বস্তু নিচ থেকে নিক্ষেপ করলা, নিচে থেকে আরেকটা বস্তু তুমি নিক্ষেপ করলা, ধরো একই সময় পরে তুমি আরেকটা বস্তু নিচ থেকে নিক্ষেপ করলা ভি ব্যাগে, এবং সাথে হচ্ছে ভি ব্যাগে আরেকটি বস্তু তোমাকে বলবে এটা কত সময় মিলিত মনে হবে, এইচ ডিভাইডেড বাই ভি, একদম ইজি ম্যাথ। তোমাকে যদি সময় বের করতে বলে যে এইচ ডিভাইডেড বাই ভি এই সময় পরে মিলিত হবে, আর যদি বলে না এটার কত উচ্চতা গিয়ে মিলিত হবে, সেই উচ্চতাটা হবে এইচ প্রাইম ইজ ইকুয়াল টু এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার, এত উচ্চতা গিয়ে মিলিত হবে। ওকে, কি বললাম প্রশ্নটা, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন মেডিকেলের জন্য, যে এই উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দিলাম, এবং যে অবস্থা যে সময় ফেলে দিলাম ঠিক একই সময় নিচ থেকে আরেকটা বস্তু উপরে থেকে নিক্ষেপ করলাম, তাহলে এটা কোথায় মিলিত হবে, এটা বলতে পারে, অথবা বলতে পারে কত সময় পর মিলিত হবে, সেটা বলতে পারে, দুইটাই বলে দিলাম, কত সময় কোথায়। ওকে, তাহলে আমরা আমাদের স্লাইডে যাই। তাহলে স্লাইডে কি বললো, 400 মিটার উচ্চতা থেকে ফেলে দিচ্ছ তাই না? তাহলে আমি যদি একটু বলি এটা, ওকে, 400 মিটার উচ্চতা থেকে ফেলে দিচ্ছি, 400 মিটার উচ্চতা থেকে যদি ফেলে দিই, এইচ হচ্ছে আমার এইচ। ওকে, এবং একই সময় একটি 50 মিটার পার সেকেন্ড ব্যাগে নিচ থেকে ছোড়া হলো, আর দেখো ভি দেওয়া আছে একটু আগে, তাহলে আমাদেরকে বলছে কি কত উচ্চতায় বস্তুটি মিলিত হবে। তাহলে আমি যদি উচ্চতাটা নির্ণয় করি, এইচ ইকুয়াল টু, আমি একটু কি বলছি, এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার, কত হবে 8 সেকেন্ড, তাই তো? তাহলে এখানে বসাও, এইচ দেওয়া আছে হচ্ছে আমার 400 মাইনাস হাফ, ধর আমি জিটা ক্যালকুলেশন সুবিধার জন্য 10 ধরলাম, মাল্টিপ্লাইড বাই টি স্কোয়ার, 8 কে স্কোয়ার গেলে কত 64, তাহলে এখানে পাবো 400 মাইনাস, পাঁচ পাঁচ দ্বারা 64 গুণ করলে কত, হাফ জিটি স্কোয়ার। এই দুইটা ফর্মুলা যদি না জানো, এই ম্যাথ যদি তুমি ফর্মুলা দিয়ে নর্মাল যে গতিবিদ্যার ফর্মুলা গুলো আছে যদি ইউজ করতে চাও, অনেক টাইম লাগবে এবং ক্যালকুলেশনটা ট্রিকি হবে। ওকে, ওকে, 52 নম্বর প্রশ্নটা দেখি আমরা। এই প্রশ্নটা করে বলছে একটু আগে, এত মন্দন সৃষ্টিকারী, অর্থাৎ সিনভার্স টু মন্দন সৃষ্টিকারী বল প্রয়োগ করে একটি গাড়িকে 44 মিটার দূরত্বে থামানো হলো, এস দেওয়া হচ্ছে আমার 44 মিটার। ওকে, থামানো হলে ওই গাড়িটির আদি বেগ কত, ভি কত, সরি আদি বেগ হচ্ছে ইউ, ইউ কত, তাহলে কত দূরে থামাইছো সেটা দেওয়া আছে 44 মিটার, তাহলে ম্যাট হয়ে যাবে।
ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি, সেটা হচ্ছে 53 নম্বর প্রশ্ন। 52 তো আমরা দেখলাম, 53টা একটু দেখি। একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে এর প্রান্তের রৈখিক বেগ কত? খুবই রিপিটেড প্রশ্ন, এর আগে অনেকবার করছি। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে মিনিটের কাঁটা বলছে, দ্যাট মিনস এখানে আমার কৌণিক বেগটা, আমি যদি একটু ফর্মুলাটা লিখে দিই তোমাদেরকে, ভি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা আর, তো ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই বাই, দেখো মিনিটের কাঁটা, তার মানে মিনিটের কাঁটার জন্য কত, 60 মিনিট, দ্যাট মিনস আর ওই 60 দ্বারা গুণ করো সেকেন্ডে নেওয়ার জন্য। আর তোমার দৈর্ঘ্য বা আর ব্যাসার্ধ কত আছে 20 সেন্টিমিটার, তাহলে 20 ডিভাইডেড বাই 100, জাস্ট ক্যালকুলেশন করো, আমরা পেয়ে যাবো 3.49 ইন্টু 10 ইনভার্স 4 মিটার পার সেকেন্ড। ওকে, ওকে, এই প্রশ্নটা একটু আগে পড়ে আসছে আমরা, যে যদি তুমি আহ লম্বা বরাবর এইচ উচ্চতায় যদি নিক্ষেপ করতে পারো সর্বোচ্চ, তাহলে আনুভূমিক বরাবর কতটুকু নিতে পারবা, 2h, মানে না এই প্রশ্নটা? সিমিলার এই প্রশ্নটা তুমি একটু খেয়াল করো তো, সর্বোচ্চ সে আনুভূমিক দূরত্ব নিতে পারে কত, 100, অর্থাৎ এটা হচ্ছে তার সর্বোচ্চ আর, আর ম্যাক্সিমাম। ওকে, আমি বললাম আর হচ্ছে ম্যাক্সিমাম। এবং এই বলতে মাটি থেকে উপরের দিকে কত উচ্চতায় ছুটতে পারবে, অর্থাৎ এইচ ম্যাক্সিমাম কত আমাকে জিজ্ঞেস করতেছে। তাহলে আমরা একটু আগে এটা প্রুভ করে আসছি একটা প্রশ্নে, সেটা হচ্ছে আমরা দেখছিলাম নর্মালি এইচ আর ম্যাক্সিমামটা হয় হচ্ছে আমার টু ইন্টু টু ইন্টু এইচ ম্যাক্সিমাম, তাই না? টু ইন্টু এইচ ম্যাক্সিমাম, তাহলে আমাকে বের করতে বলছো তো এইচ ম্যাক্সিমাম, তাহলে এইচ ম্যাক্সিমামটা কত হবে তোমরাই বলো। এইচ ম্যাক্সিমামটা হবে আর/2, তাহলে আর দেবো কত, 100, 100 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 50 মিটার। তাহলে দেখো 50 মিটার আমার কোথায় আছে, ক নাম্বার অপশন আছে। ওকে, নেক্সট প্রশ্নে আসো। এই প্রশ্নটা পড়ছি একটু আগে, এই মাত্রই বললাম, একটু আগে বললাম, সেটা হচ্ছে যদি কোনো প্রাচীর আণবিক পাল্লা আর হয়, তবে তার আরোহিত সর্বোচ্চ উচ্চতা এইচ কত হবে, তাই না? তাহলে আমরা কি পড়ছি একটু আগে, টেন থিটা ইকুয়াল টু 4h/r, তাই না? তাহলে আমার যদি টেন থিটার যদি সর্বোচ্চ, যেহেতু প্রাচীর আণবিক পাল্লা আর এবং সর্বোচ্চ উচ্চতার কথা বলছে, দ্যাট মিনস আমার থিটাটা হচ্ছে এই এই মানটা হচ্ছে আমার 1, তাহলে 1 হলে আমি পাচ্ছি এখানে কত, 4h/r। তাহলে আমাকে বের করতে বলছে কি সর্বোচ্চ উচ্চতা এইচ, এইচ ইকুয়াল কত হবে তাহলে, r/4। আচ্ছা, না, এটা r/4 হবে না। এটা যদি আমি একটু চিন্তা করি এইভাবে বিষয়টা, প্রশ্ন আমি একটু একটু ডিটেলস দেখাচ্ছি, একটু দেখা দরকার। এটা এই প্রশ্ন দিয়ে, এটা দিয়ে তুমি সলভ করতে পারবা না। যদি দেখো এখানে বলছে আনুভূমিক পাল্লা হচ্ছে আর, সর্বাধিক আনুভূমিক পাল্লা, তাহলে সর্বাধিক আনুভূমিক পাল্লা হয় কত ডিগ্রিতে, 45 ডিগ্রিতে। তাহলে আর ইকুয়াল আমি পাচ্ছি এখানে v নট স্কোয়ার ডিভাইডেড বাই জি। ওকে, এবং বলছে আরোহিত সর্বোচ্চ উচ্চতা, তাহলে সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল আমরা কি জানি বলেন তো স্যার, এইচ ইকুয়াল হচ্ছে আমাদের ইউ স্কোয়ার, অর্থাৎ v নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এই যে v নট স্কোয়ার জি সমান কি আর না, তাহলে আমি যেটা বসাই আর বাই কত 2 পাচ্ছি না, দ্যাট মিনস আমার সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল কত তোমরাই বলো, এইচ ইকুয়াল পাচ্ছি আমরা r/2, সরি একটু আগে ওটাই পাইছিলাম, তাহলে আমরা পাচ্ছি r/2, দিস ইজ নট r/2। ওকে, এই ছিল হচ্ছে আমাদের তোমাদের আমির ইসাক স্যারের বইয়ের গতিবিদ্যার চ্যাপ্টারের অনুশীলনী যতগুলো এমসিকিউ ছিল, বা তোমাদের জন্য বিশেষত এখানে একটু ফিল্টার করা হয়েছে, যে সবগুলো নিয়ে নেই, যেখানে তোমাদের জন্য মেডিকেলের জন্য যে পার্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং এছাড়াও যেগুলো আসার মতো সম্ভাব্য প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে। তো পরের আমাদের ডক্টর শাহজাহান তপন স্যারের বইয়ের এমসিকিউ গুলো নেওয়া হলো এখানে। বাট এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, তোমরা যদি কেউ ইসাক স্যারের এমসিকিউ যে চ্যাপ্টার ভিত্তিক যে এমসিকিউ গুলো সেগুলো যদি সলভ করে ফেলো সাধারণ তাপস স্যার এখানে, সে দেখবা অন্তত তোমার 80 থেকে 85% বা ক্ষেত্র বিশেষে 90% দেখবা কমন সিমিলার কোয়েশ্চেন, জাস্ট কয়েকটা ডিসিমিলার থাকে, আমরা এগুলো দেখবো। সিমিলার গুলো আমি তোমাদেরকে বলে দিব, যে আমরা একটু একটু এটা করে আসছি একটু আগে, বা এই সিস্টেমে ছিল, একটু হালকা হালকা হিন্টস দিব আর কি। ওকে স্যার, ফার্স্টে কিছু থিওরিটিক্যাল প্রশ্নগুলো আমরা নিচ্ছি, যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো এখানে আছে, সেটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনটা, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। হ্যাঁ বাই দেবো, একটা জিনিস মাথা রাখো, সেটা হচ্ছে এই থিওরিটিক্যাল প্রশ্নগুলো কিন্তু মেডিকেলে ডিরেক্ট আসে, ম্যাথমেটিক্যালের চেয়ে থিওরিটিক্যাল গুলো আরো বেশি আসে, যে ডিরেক্ট প্রশ্ন করবে তোমাকে এখানে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে কি বলে, তাৎক্ষণিক বেগ, ডিরেক্ট ডেফিনেশন। ওকে, যদি কেউ বুকস গুলো সাধারণ তপন স্যারের বইয়ের শুরুতে দেখবে ডেফিনেশন গুলো আছে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তাকে তাৎক্ষণিক বেগ বলে। তারপর আসো, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হার, এমনি নর্মালি ব্যাগের পরিবর্তন হারটা কি, ত্বরণ, দ্যাট মিনস এখানে পাচ্ছি কি বস্তুর ব্যাগের পরিবর্তনের হার, তো ব্যাগের পরিবর্তন হার কি, ত্বরণ, দ্যাট মিনস ত্বরণ।
ওকে, পরের প্রশ্ন আসো। এই যে প্রশ্নগুলো ছোটবেলার প্রশ্ন আমাদের। ব্যাগের মাত্রা কোনটি? তো ব্যাগ ভি, ভি এর মাত্রা কি জানি আমরা? এল টি ইনভার্স ওয়ান। দেখো এল টি ইনভার্স কোথায় আছে? এটা হচ্ছে এম নট, মানে এর মান হচ্ছে ওয়ান। আসলে এখানে এম নট মিনস কোনো কিছু নাই, ওয়ান আছে। তার এখানে এল টি ইনভার্স ওয়ান আমরা ক নাম্বারে পেয়ে যাচ্ছি, তাই না? বাকিগুলো একটাও না, এটাও না, এটা দেখো এটা তো কখনোই না, এটাও না। দ্যাট মিনস এ আনসার। ওকে, পরের প্রশ্ন দেখো, ত্বরণের মাত্রা কোনটি? ত্বরণের মাত্রা আমরা কি জানি স্যার? ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। দেখো এল টি ইনভার্স টু কোথায় আছে? এটা তো না, এটাও না, এখানে পাচ্ছি এম নট, দ্যাট মিনস এটা হচ্ছে ওয়ান। ওকে, তাহলে আমি পাচ্ছি এল টি ইনভার্স টু, সি নাম্বার অপশন। ওকে, এগুলো একটু দেখতে পারো তোমরা, যে ফিক্সড কথাবার্তা এগুলো বললাম, থিওরিটিক্যাল কথাবার্তা এগুলো, যে কোনটি সুষম ব্যাগের উদাহরণ। সুষম ব্যাগ মানে কি? সুষম ব্যাগ শব্দের অর্থ হচ্ছে এটা সময়ের সাথে সাথে তোমার যে স্মরণের পরিবর্তনটা, এটা কিন্তু ফিক্সড থাকবে। হ্যাঁ, তাহলে একটা কথা বলছে যে অবিকর্ষের প্রভাবে মুক্ত হবে পড়ন্ত বস্তুর ব্যাগ। দুই নম্বর বলছে বজ্রপাতের শব্দের ব্যাগ। তারপর ঢাকার রাস্তায় চলন্তকারীর ব্যাগ, কামানের গোলার ব্যাগ। ফার্স্টে খেয়াল করো, অবিকর্ষের প্রভাবে মুক্ত হবে পড়ন্ত বস্তুর ব্যাগ। এই ব্যাগ কিন্তু সময়ের উপর ডিপেন্ড করে। সময় যদি তুমি চেঞ্জ করো, এর ব্যাগ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, পরটা কি বলছে? বজ্রপাতের শব্দের ব্যাগ, যে সাউন্ডটা সৃষ্টি হয়। শব্দের ব্যাগ কত থাকে নর্মালি? 3 × 10⁸ এই ব্যাগ কি কখনো চেঞ্জ হয়? লাইট স্পিড বলো, সাউন্ডের স্পিড বলো, এগুলো তো সবসময় ফিক্সড থাকে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সুষম ব্যাগের উদাহরণ, ফান্ডামেন্টাল উদাহরণ একেবারে বলতে গেলে। পরেরটা দেখো, নিচের কোনটি সমত্বরণ গতির উদাহরণ? সমত্বরণ অর্থাৎ সময়ের সাথে সাথে তোমার ব্যাগের পরিবর্তনের হারটা একই থাকবে। তাহলে অপশনগুলো যদি দেখি, নক্ষত্র থেকে আগত আলোর গতি। হ্যাঁ, ঝামেলা আছে। পরের প্রশ্নটা দেখো, ছাদ থেকে অভিকর্ষের প্রভাব মুক্ত হবে পড়ন্ত বস্তুর গতি। আমরা নর্মালি আমরা যে কথাগুলো জানি, যে অভিকর্ষের প্রভাবে মুক্ত হবে যে কোনো বস্তুর পড়ন্ত গতি হচ্ছে সমত্বরণ গতি। এটা আমরা এই সমত্বরণ গতির উপর ভিত্তি করে আমরা গ্যালিলিওর তিনটা সূত্রগুলো পাইছি, মনে আছে? তাহলে আমরা একদম স্পেসিফিক্যালি বলতে পারি যে সমত্বরণ গতির উদাহরণ কোনটি? অভিকর্ষের প্রভাবে মুক্ত হবে পড়ন্ত বস্তু। ওকে, এই প্রশ্নটা খেয়াল করো। 7 নম্বরটা, গতিশীল বস্তুর অবস্থান দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমি একটু করে লিখলে এটা, যে 18 - 12 টি মাইনাস 1.2 × টি স্কোয়ার, এটা হচ্ছে আমার সরণ। ওকে, তাহলে আমাকে এখানে বলছে সময়ের বিপরীতে নিম্নের কোন অবস্থানে মানটি সঠিক নয়। এই জিনিসগুলো খেয়াল করো, তোমরা চিন্তা করে সঠিক সঠিক নয় ঘুরে ফিরে বলতে পারে, বা কোনটি মিথ্যা নয়, মেডিকেলের প্রশ্নগুলো এভাবে বলে। তাহলে একটা টি = 0 সেকেন্ড বসে দেখো সরণ তুমি 18 পাও কিনা। তা আমি যদি টি যদি 0 বসাই, তাহলে সরণ পাবা কত? দেখো, তা 18 মাইনাস এটা তো 0 হয়ে যাবে, এটাও 0, দ্যাট মিনস 18, এটা সঠিক। ওকে, এটা আমার কথা না। পরেরটা 1 সেকেন্ড বসে দেখো, দেখো 28.80 পাচ্ছ কিভাবে? দেখো আমি বসাই, টি = 1 বসাও। 1 বসালে আমরা x পাচ্ছি কত? 18 মাইনাস 12 × 1, তাহলে 12ই থাকবে, মাইনাস 1.2 × 1, দ্যাট মিনস 1.2ই থাকবে। তাহলে এখানে পাচ্ছ কত? 18 থেকে যদি 12 যায় কত থাকবে? 6। তাই তো, সরি, এটা হচ্ছে আহ, এটা প্লাস। আমি একটু মিস্টেক করছি, এটা প্লাস, এটা প্লাস। কোয়েশ্চেনে প্লাস দেওয়া আছে, একটু দেখো। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 18 আর 2 কত হয় স্যার? 30, মাইনাস 1.2, 30 থেকে 1.2 কত? 28.8, দেখে 28.8 আছে। সিমিলার তুমি 2 সেকেন্ড বসাও, 37.2 পাবা। বাট যখন তুমি 3 সেকেন্ড বসাবা, তুমি পাবা হচ্ছে, যদি একটু ক্যালকুলেশন করো, টি = 3 সেকেন্ড বসে দেখো, যদি 3 সেকেন্ড বসাও তুমি পাবা এখানে, দেখো 18 তো আছেই, মাইনাস, সরি প্লাস, 30 যদি বসা 3 × 12 কত? 36, মাইনাস 1.2 × 3 কে স্কোয়ার করলে কত হয়? 9। এটা তুমি সামথিং পাবা 44.8, 44.8, জাস্ট নর্মাল ক্যালকুলেশন। কিন্তু আছে কত? 45.2, তার মানে এটা সঠিক না। আমাকে ওটাই বের করতে বলছে কোনটা সঠিক না। তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি। ওকে, এরপর আসো 8 নম্বর, পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়। সোজা কথা একটা জিনিস জেনে রাখো, যেটাই যেটাই জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো যে কথা, তোমার নিউটনীয় প্রসঙ্গ কাঠামো একই কথা। নিউটনীয় প্রসঙ্গ কাঠামো যে কথা, গ্যালিলিও প্রসঙ্গ কাঠামো একই কথা। কি বললাম? জড় প্রসঙ্গ কাঠামোর অপর নাম হচ্ছে নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। নিউটনীয় প্রসঙ্গ কাঠামো যে কথা, তোমার গ্যালিলিও প্রসঙ্গ কাঠামো সেম কথা। তাহলে কি বলছে এখানে? তাকে কি বলে? সবকটি সঠিক এখানে। জড় প্রসঙ্গ কাঠামো, নিউটনের প্রসঙ্গ কাঠামো, গ্যালিলিও প্রসঙ্গ কাঠামো, তারা সবাই একই জিনিস। ওকে, পরেরটা দেখো, পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে, স্থিতিশীল কোন একটা বস্তুর সাপেক্ষে, নর্মালি আমি তোমাদেরকে বলি, স্থিতিশীল কোন একটা বস্তুর সাপেক্ষে যদি পরম স্থিতিশীল কোন একটা বস্তুর সাপেক্ষে যদি তুমি অন্য কোন একটা বস্তুকে ডিফাইন করো, এটা ডিরেক্ট ডেফিনেশনটা হচ্ছে, এটা হচ্ছে বলা হয় পরম গতি। ওকে,
পরের প্রশ্নটা দেখো, দুটি গতিশীল বস্তু একটির সাপেক্ষে আরেকটি গতি, এই যে আমরা বললাম আমি মুভ করতেছি, আমার সাথে আরেকজন মুভ করতেছে, দেখো একটা হচ্ছে v1 বেগে যাচ্ছে একই দিকে যাচ্ছে, আর একজন যদি v2 বেগে একই দিকে যায়, তাদের মধ্যে আপেক্ষিক বেগ কত? এই যে v1 মাইনাস v2, একই দিকে গেলে দ্যাট মিন্স দুইটা বস্তু একজনের সাপেক্ষে আরেকজনের যে গতিটা সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক গতি। আশা করি ক্লিয়ার। এগুলো হচ্ছে সব থিওরিটিক্যাল প্রশ্ন, এবং যে কয়টা প্রশ্ন এখানে তোমাদেরকে থিওরিটিক্যাল প্রায় 10টা প্রশ্ন আছে, এই 10টা প্রশ্নের মধ্যে মোটামুটি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যদি থিওরিটিক্যাল আসে এখান থেকে আসার সম্ভাবনা বেশি, কারণ এগুলো হচ্ছে খুব অনুশীলনী থেকে তোমার প্লাস ওনার থিওরিটিক্যাল যে পার্টগুলো এগুলো থেকে খুব ফিল্টার করা প্রশ্ন এগুলো। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এর বাইরে তোমার থিওরিটিক্যাল প্রশ্ন খুবই কমই আছে, সো এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। এই প্রশ্ন আমরা একটা ইসাক স্যারের বইয়ে করে আসছে যে একটা গাড়ি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এই বরাবর, বি এটা হচ্ছে বি গাড়ি যাচ্ছে হচ্ছে আমার 20 কিলোমিটার পার আওয়ার বেগে, আমাকে বলছে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। তাহলে আমি তোমাদেরকে যে জিনিসটা ফলো করতে বলছিলাম, কার আপেক্ষিক বেগ বের করতে বলছে, তাহলে বি এর আপেক্ষিক বেগ, তার মানে বি থেকে বিয়োগ দিবা। তাহলে বি কত? 20, 20 থেকে 10 বিয়োগ দাও, 10, 10 এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ বলে সামনের দিকে, নেগেটিভ বলে পেছনের দিকে, তাহলে পাচ্ছ কত? 10 পজিটিভ সামনের দিকে। পড়াইছি এগুলো। ওকে, এই প্রশ্নটা দেখো 12 নম্বরটা। এক ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে তার গন্তব্যে পৌঁছায়, 4 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব অবস্থায় ফিরে আসে। স্যার একটা জিনিস মনোযোগ দিবেন, ব্যাক এবং দ্রুতি গোলাই ফেলবেন না। আমি একটু পরে আসতেছি এই প্রশ্নে। দেখো এই ব্যক্তিটা হচ্ছে, ফার্স্টে আমি তোমাদেরকে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, ব্যাক হচ্ছে একটা ভেক্টর রাশি, বাট দ্রুতি কিন্তু ভেক্টর রাশি না, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতির ক্ষেত্রে তোমার কোনো ডিরেকশন আসবে না, বাট ব্যাক ক্যালকুলেশন করতে গেলে তোমাকে ডিরেকশন জিনিসটা অবশ্যই কনসিডার করা লাগবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে এক ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, এই যে 5 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, আবার সে ব্যাক করছে কি অপোজিট দিকে না? হ্যাঁ, পূর্ব অবস্থানে ফিরে আসছে কত বেগে? 4 কিলোমিটার পার আওয়ার বেগে। তো 5 এবং 4 এর দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে দুইটা ব্যাগের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, আমরা কি জানি? সরি দেখো, ভেক্টর বলতেছি তোমাকে, যে জিনিসটা বলতেছি, দুইটা বস্তু যদি একে অপরের বিপরীত দিকে মুভ করে তাদের পরস্পর আপেক্ষিক বেগ, আমি ভেক্টরে চলে গেছি, লব্ধিতে চলে গেছি, লব্ধি না, লব্ধি হচ্ছে এখানে 1, লব্ধি হচ্ছে এখানে 1 কিলোমিটার পার আওয়ার। বাট যে জিনিসটা আমি বলতে হচ্ছে তোমাকে, আপেক্ষিক বেগ কত যদি এরা একে অপরের বিপরীত দিকে থাকে? দেখো এরা যখন একই দিকে ছিল তখন আপেক্ষিক বেগ হচ্ছে একজন থেকে আরেকজন বিয়োগ, আর বিপরীত দিকে থাকলে আপেক্ষিক বেগ কি যোগ। তাহলে 5 এবং 4 কত হয়? 9 কিলোমিটার পার আওয়ার। দেখো 9 কিলোমিটার পার আওয়ার কে আসছে, এই যে ডি নাম্বার আছে। ওকে, এরপরে আসো আমরা এই প্রশ্নটা দেখো, এই সিমিলার প্রশ্নের জন্য আমি একসাথে দেখে দিচ্ছি। একটি কার এবং একটি মোটর সাইকেল একই দিকে ভিসি এবং ভিএম। ওকে, কার যাচ্ছে হচ্ছে ভিসি, এটা হচ্ছে কার। তারপর হচ্ছে আমার সাইকেল যাচ্ছে হচ্ছে ভিএম, এটা হচ্ছে ভিএম, এটা হচ্ছে সাইকেল। ওকে, সাইকেল। কারের সাপেক্ষে মোটরের এই জিনিসগুলো, যে কার বের করতে পারছে নাকি মোটরের বের করতে পারছে না, কার সাপেক্ষে? সাইকেলের সাপেক্ষে, সরি, মোটর সাইকেলের সাপেক্ষে, না 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 সরি, হ্যাঁ গলায় ফেললাম কথাটা। সেটা হচ্ছে কারের সাপেক্ষে সাইকেলের আপেক্ষিক বেগ। তাহলে কার আপেক্ষিক বেগ বের করবা তুমি? সাইকেলের। কার সাপেক্ষে? ওই যে কারের সাপেক্ষে। তাহলে আমি কি বলছিলাম, যার আপেক্ষিক বেগ বের করবা তার থেকে বিয়োগ দিবা, তাহলে কার আপেক্ষিক বেগ বের করবা তুমি? সাইকেলের আপেক্ষিক বেগ বের করবা, সাইকেলের আপেক্ষিক বেগ কত? ভিএম। তারপরে কারের আপেক্ষিক কত? বিসি। তাহলে কত হবে? ভিএম মাইনাস বিসি। দেখো ভিএম মাইনাস বিসি কোথায় আছে? এটা তো না, এই যে ভিএম মাইনাস বিসি। ওকে, নেক্সট। এই প্রশ্নটা খেয়াল করো, এটা তোমাদের প্রবলেম হতে পারে। এখন একজনের প্রশ্ন হতে পারে, স্যার এটা তো সুয়েট কুয়েট রুয়েট 22 সেশন আসছে, এরকম একটা প্রশ্ন করতে পারো স্যার। আমি আপনাদের কোয়েশন যখন অ্যানালাইসিস করতেছিলাম, মেডিকেল অ্যানালাইসিস, যে চুয়েট কুয়েট রুয়েটের বেশ কিছু প্রশ্ন তোমাদের রিপিট করতেছে মেডিকেল এবং ডেন্টালে, বিশেষত ডেন্টালে। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি এই প্রশ্নটাকে একেবারে হেয়ালি করে দিতে পারো না, কারণ এগুলো হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, খুবই ইজি প্রশ্ন। দেখতেও এটা মনে হতে পারে অনেক বড় লেন্দি একটা প্রশ্ন, কিন্তু না, এগুলো ইজি প্রশ্ন। হ্যাঁ, একটু খেয়াল করো, কোন এক বৃষ্টির দিনে ফাউজিয়ার জানালার পাশে দাঁড়িয়ে উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বৃষ্টি পড়ছিল। তাই এই যে বৃষ্টি পড়তেছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, ভালো কথা। একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে, আরেকজন লোক 8 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে, অর্থাৎ একজন যাচ্ছে 4, আরেকজন যাচ্ছে 8। তাহলে এই দুজনের মধ্যে আপেক্ষিক বেগ কত? 4। কারণ একই দিকে থাকলে তাদের আপেক্ষিক বেগ কি বিয়োগ হবে। তার মানে আমি এই দুইটা মিলে আমি কত পাবো তোমরা বলো তো? এই দুইটা যদি আমি কেটে দিই, এই দুইটা যদি আমি কেটে দিই, আমি এখান থেকে পাবো হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, আশা করি বুঝছো। দেখো একজন লোক 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আরেকজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছে, তাহলে দুইজনের মধ্যে আপেক্ষিক বেগ কত? 4, যেটা একই দিকে থাকলে বিয়োগ।
তারপর কি বলছে, হেঁটে চলা লোকদের সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বের কত। তাহলে এই দুইটার লব্ধি কত, এই যে এটা না লব্ধি, দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে লব্ধি বের করা, আর ইকুয়াল টু কত হবে, √6² প্লাস 4²। তাহলে 6 করলে কত হয় 36, 4 করলে কত হয় 16, যোগ করো। √52। এখন খেয়াল করো, √52, √52 মিনস এটা তুমি হয়তো ডিরেক্ট এক্সাক্ট ভ্যালুটা তুমি পাবা না, বাট দেখো 7 7 49, দ্যাট মিনস 7-এর একটু বেশি পাবা, 8 কখনোই পাবা না, 8 64 হয়ে যাবে, 64 তোমার নাই এখানে। দ্যাট মিনস এটা 7 পয়েন্ট সামথিং হবে। দেখো 7 পয়েন্ট সামথিং কোথায় আছে, এটা এটা তো ডিরেক্ট 7, এটা তো হবে না, এটা 7.01, খুবই কম, তাও হবে না, বাট দেখো 7.21, এটা হচ্ছে মোটামুটি গ্রহণযোগ্য একটা ভ্যালু, দেখে বোঝা যায়। তাহলে আমি প্রশ্নটা আরেকটু রিপিট করতেছি, কারণ প্রবলেম হতে পারে তোমাদের। দেখো একজন লোক 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আরেকজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, হাঁটতেছে, যারা হাঁটা অবস্থা আছে তাদের। আমি যে যারা সাইকেল চালিয়ে যাচ্ছে তাদের ব্যাপার নিয়ে কথা বলতেছি না, কারণ আমাকে প্রশ্নই বলছে হেঁটে চলা লোকদের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করার জন্য। এখন যারা দুইজন হেঁটে যাচ্ছে একই দিকে যাচ্ছে, একজন 8 একজন 4, তাহলে দুইজন যদি একই দিকে যায় সেক্ষেত্রে লব্ধি বেগ তাদের আপেক্ষিক বেগ কত, বিগ ফল। তাই একজন 8 যাচ্ছে একজন 4 যাচ্ছে, দ্যাট মিনস তাদের আপেক্ষিক বেগ হচ্ছে 4। তাই 4 নিলাম। বৃষ্টি কত পড়তেছে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে, লব্ধি কত, এদের মাঝখান দিয়ে যাবে লব্ধিটা √/u² প্লাস b², সেটা করলাম, কত পেলাম 7.21 কিলোমিটার পার আওয়ার। ওকে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এবং জেনে রাখা এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, এই প্রশ্নগুলো আমি একটু আগে তোমাদেরকে গ্যালিলিও সূত্রগুলো খুব ডিটেলসে পড়াইছি একেবারে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, সেই কথাগুলো বলে আছে। স্থির অবস্থান থেকে সমতলে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব এইচ হচ্ছে, মনে আছে এইচ কার সমানুপাতিক ছিল, সময়ের বর্গের সমানুপাতিক, দেখে নিবা। পরেরটাও একই প্রশ্ন। ওকে, এই প্রশ্নটা আসো, এগুলো শর্টকাট লাগবে, 19 নাম্বারটা। ওকে, আমি 20 নাম্বারটা একটু বলে ফেলে দেন 19-এ যাচ্ছি। 20 নাম্বারটা কি বলা আছে, গতি সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়, এই সবাই পারবে, v = v0 + ut সঠিক, v² = a, যে v0² লাগবে এখানে একটা, তার মানে এটা ভুল, তার মানে আনসার কোনটা, খ নাম্বার আনসার। ওকে, আমি 19 নাম্বারটা একটু দেখাই। স্থির অবস্থা থেকে সুষম কোন কণা সুষম ত্বরণে আণবিক সরলরেখায় যাত্রা শুরু করলো চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে। দেখো এটা আহ চতুর্থ এবং তৃতীয়, অর্থাৎ চতুর্থতম এবং তৃতীয়তম সেকেন্ডটা অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে হবে। এমন না যে 4 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে, এই কথা এবং চতুর্থ এবং তৃতীয়তম সেকেন্ড পার্থক্য আছে কথা। তাহলে যদি কখনো তম সেকেন্ডের ক্ষেত্রে তোমাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, বাই দ্য ওয়ে এটা অতিক্রান্ত দূরত্ব হবে, একটু টাইপিং মিস্টেক আছে, অতিক্রান্ত দূরত্বটা হবে s = u + ½ of a * 2t - 1 in 2t - 1, s = u * ½ a 2t - 1। এখন তো এটা স্থির অবস্থা বলছে না, তাহলে ইউ তো 0, আমি এটা বসে দিলাম। তাহলে আমি এস পাচ্ছি হচ্ছে জাস্ট ½ a × a * 2t - 1। দুইটা সময়ের কথা বলছে, একটা হচ্ছে চতুর্থ সেকেন্ডে বলছে, আর একটা তৃতীয় সেকেন্ডে বলছে। তা আমি বের করি, s4 এর জন্য একটা বের করবো, s3 এর জন্য একটা বের করবো, তাই তো। s4 এর জন্য যদি বের করি ½ a * 4 যদি বসে, 4 × 2 = 8, 8 থেকে 1 গেলে 7। ওকে, এখানে কত পাবো, ½ a * 3 বসালে 3 × 2 = 6, 6 থেকে 1 গেলে 5। এখন দুইটা অনুপাত করতে, যেহেতু আমার কাছে অনুপাত চাইছে, তাহলে s4 ডিভাইডেড বাই, সরি, s4 / s3 = দেখো এখানে ½ a ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে 7, এখানে থাকবে 5, তাহলে 7/5। দেখো কোথায় আছে, যে বি নাম্বার আছে। ওকে, সো বাই দ্য ওয়ে মাথা রাখবা, এটা মাথা রাখবা, সেটা হচ্ছে, এটা কিন্তু মেডিকেল এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে জিনিসটা মাথা রাখবা সেটা হচ্ছে তম সেকেন্ড এবং 4 সেকেন্ড পার্থক্য, কিন্তু অনেক বিরাট পার্থক্য আছে। তাহলে যে তম সেকেন্ডের ক্ষেত্রে তোমরা যে সূত্র ইউজ করবে সেটা হচ্ছে s = u + ½ * a 2t - 1। ওকে, তাহলে আমরা তৃতীয় সেকেন্ডের জন্য একটা পেলাম, চতুর্থ সেকেন্ডের জন্য একটা পেলাম, দুটো অনুপাত করে দিলাম, 7/5 পেলাম। ওকে, 20 নম্বর প্রশ্নটা বললাম। এখন আসো 21 নম্বর প্রশ্নটা। এই প্রশ্ন অনেকেই পারো, আবার অনেকেই পারো না, আমি আমি যতটুকু জানি না পারার সংখ্যাটাই বেশি তোমাদের, বাট একটু খেয়াল করো এই প্রশ্নটা। একটি গাড়ি প্রথম x মিনিটে y কিলোমিটার, এখন পরবর্তী y মিনিটে x কিলোমিটার, কথাগুলো একটু ঘুরানো পেছানো টাইপের, বাট কোনো কিছু ঘুরানো পেছানো না, একটু যদি খেয়াল করো। তার আগে তুমি যে জিনিসটা জেনে রাখবা, গড় দ্রুতির সূত্র কি। গড় দ্রুতি হচ্ছে একদম স্পেসিফিক ভাবে যদি লিখে রাখো, সেটা হচ্ছে গড় দ্রুতি ভি ইকুয়াল টু তোমার হচ্ছে আহ, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ওকে, মোট দূরত্ব
ডিভাইডেড বাই সময়। তাহলে মোট দূরত্ব কত খেয়াল করো, একটা তো বলছে ওয়াই কিলোমিটার আর একটা তো বলছে এক্স কিলোমিটার, দুইটা কিলোমিটার আমি বসাই এখানে। তাহলে এক্স প্লাস ওয়াই এগুলো হচ্ছে সব কিলোমিটার বসালাম। মোট সময় কত, প্রথমে লাগছে এক্স মিনিট, পরেরটা লাগছে ওয়াই মিনিট। তাহলে আমি যদি বসাই এক্স প্লাস ওয়াই মিনিট, তাই না, মিনিট, দেখো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এরা তো চলে যাবে, চলে গেলে আমার জন্য একটা প্রবলেম রেখে যাবে, সেটা হচ্ছে খেয়াল করো কিলোমিটার, আমার সবগুলো দেখো একগুলো কিলোমিটার পার সেকেন্ড আছে, কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড আছে, মিটার পার আওয়ার আছে, আমরা একটু একটু ক্যালকুলেশন করি। আমি উপরে পাচ্ছি কিলোমিটার, নিচে পাচ্ছি হচ্ছে আমি মিনিট, তাই না? আচ্ছা আমি মিনিটকে যদি আমি সেকেন্ড, মিনিট থেকে যদি আমি ঘন্টায় কনভার্ট করতে বলি, তাহলে তুমি কি করবা, এটাকে 60 দ্বারা ভাগ করে দিবা না? ঘন্টায় নিতে গেলে, হ্যাঁ, তাহলে এটা আমার এখন কি ঘন্টা হয়ে গেল না? তাহলে এখানে কত পাচ্ছি আমি আসলে, তাহলে ওয়ান, এখানে যদি আমি 60 এখন উপরে চলে যাবো, উপরে গেলে কত হবে, 60 কিলোমিটার পার আওয়ার পাচ্ছি না? দেখো 60 কিলোমিটার পার আওয়ার কিন্তু অপশন আছে তোমার। হ্যাঁ, আরেকবার রিপিট করতেছি, গড় দূরত্ব হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বসাইছি, একটা হচ্ছে ওয়াই কিলোমিটার, একটা হচ্ছে এক্স কিলোমিটার, বসালাম, যোগ করলাম, নিচে হচ্ছে মোট সময় এক্স প্লাস ওয়াই মিনিট, ক্যালকুলেশন করলাম। এক মিনিট থেকে ঘন্টাতে নিয়ে গেলাম, তো মিনিট থেকে ঘন্টাতে নিয়ে গেলে 60 দ্বারা ভাগ করবা তুমি, 60 দ্বারা ভাগ করে কত পাচ্ছ, 60 কিলোমিটার পার আওয়ার, এই যে 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, এই যে বন্দুকের বিষয়টা এটা আমি বলে দিছি একটু আগে তোমাদেরকে, 1 মিটার প্রবেশ করে ব্যাক অর্ধেক খাড়াই, দেয়ালে কতটুকু প্রবেশ করবে সেই শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে কি, আর কতটুকু প্রবেশ করবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল, আমি আরো লিখে এখানেও লিখে দিচ্ছি, n-1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2n-1 ইন্টু এক্স। বের করো, জাস্ট ভ্যালুগুলো বসাও, অটোমেটিক চলে আসবে, খুব ইজি একটা ক্যালকুলেশন। ওকে, এটা বলছে একটু আগে আমি, পরাবৃত্ত হবে সেটা। এই প্রশ্নটা রিপিট হয়েছে, একটি কাঠের তক্তার মধ্যে এত মিটার প্রবেশ করলে ব্যাক অর্ধেক খাড়ায়, তাহলে কি হবে মনে আছে, ব্যাক অর্ধেক খাড়ালে s/3, তাহলে 0.56 কে 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে এটা একটু মিস্টেক আসছে, সেটা হচ্ছে এটা হবে 0.0186, ক্যালকুলেশন করে দেখবা। ওকে, আচ্ছা এরপর প্রশ্ন যদি আমরা বলি, সেটা হচ্ছে, হ্যাঁ এই প্রশ্নটা খেয়াল করো, এক ব্যক্তি 7 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে তার গন্তব্যে পৌঁছায়, 8 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে পূর্ব অবস্থানে ফিরে আসে, গড় দ্রুতি কত? এই প্রশ্নটা একটু আগে মনোযোগ দিয়ে খেয়াল করো। একটু আগে আমি তোমাদেরকে ব্যাগের কথাটা বলেছি, বাট এটা কিন্তু গড় দ্রুতির কথা বলছো তোমাকে। তাহলে 7 কিলোমিটার পার আওয়ার বেগে তার গন্তব্যে গেল, হ্যাঁ, আবার 8 কিলোমিটার পার আওয়ার বেগে কি তার পূর্বের অবস্থানে ফিরে আসলো, তাহলে তার গড় দ্রুতি বের করতে বলছে না? এখন গড় দ্রুতির ক্ষেত্রে আহ ওকে, ম্যাথমেটিক্যাল ফরমেশনটা আমি তোমাদেরকে একটু বলে দিই গড় দ্রুতির ক্ষেত্রে। গড় দ্রুতি কি ছিল আমার মনে আছে, একটু আগে সূত্র লিখলাম, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তো এটা যদি ম্যাথমেটিক্যাল ফরমেশন চিন্তা করা পাবা এরকম, 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে এখানে v1 কত দেওয়া আছে আমার, 2 × 7 ইন্টু v2 কত দেওয়া আছে আমার, 8 ডিভাইডেড বাই দুটোর যোগফল কত, 15। তাহলে 15 এখানে যদি কাটাকাটি করা কত পাবা, আহ দেখো উপরে পাচ্ছি আমি, এখানে যদি এটাকে কাটি 7.5 পাবো, তাই তো? হ্যাঁ, 7.5 পেলে এটা আমি ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 7.47 কিলোমিটার পার আওয়ার, যেটা আমার অপশন কোথায় আছে, অপশন আছে হচ্ছে আমার ডি নাম্বার অপশনে। ওকে, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, 2 × v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। ওকে, এই প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে, 29 বললাম না? ওকে, এই প্রশ্নটা দেখো, 30 নম্বর প্রশ্নটা দেখো। 30 নম্বর প্রশ্ন কি বলছে, উৎস থেকে ধ্বনিত শব্দ একজন ব্যক্তি শুনতে পায় 5 সেকেন্ড পরে, আরেকজন শুনতে পায় 6 সেকেন্ড পরে। তো আমি বললাম এ হচ্ছে দুজন ব্যক্তি, এ হচ্ছে দুজন ব্যক্তি, এ শুনতে পেলো হচ্ছে 5 সেকেন্ড পর, এ শুনতে পেলো 6 সেকেন্ড পর, শব্দের বেগ 300। তাহলে ও কত সময়, ওর মধ্যে দূরত্ব কত শব্দের মধ্যে, তাহলে এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে বি কত, 300, ওর জন্য টাইম কত, 5, তাহলে 1500, তাই না? তাহলে ওর জন্য 1500, বাট ওর জন্য দূরত্বটা কত বলতো, 300 ইন্টু, বাট ওর জন্য টাইম হচ্ছে 6, 1800। ওকে, এটা হচ্ছে 1800 মিটার, এটা হচ্ছে 1500 মিটার। তাহলে আমাকে বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব, তো সর্বোচ্চ দূরত্ব কি, যোগফল দুইটা, তাহলে 1500 আর 1800 যোগ করলে কত হবে, 3300, তাই না? সর্বোচ্চটা হচ্ছে 3300, হচ্ছে সর্বোচ্চ। ওকে, 3300 মিটার, দ্যাট মিনস কত, 3.3 কিলোমিটার। এরপরে সর্বনিম্ন কত, দুটার বিয়োগফল, দুটো যদি বিয়োগ করি, 1500 থেকে যদি 1800 যায় কত, 300। 300 মিটার, 300 মিটার যদি তুমি কিলোমিটারে কনভার্ট করো কত পাবা, 0.3 কিলোমিটার। তাহলে একটা 0.3 একটা 3.3, দেখো কোথায় আছে, এটা তো নাই, এটা তো নাই, এখানেও নাই, দেখো 3.3 এবং
0.3 কিলোমিটার। ওকে, তাহলে একটু খুবই ইজি একটা প্রশ্ন, খেয়াল করবা এগুলো। এই প্রশ্নগুলো করা হয়েছে, বাট আমি 33 নম্বরটা করে দিব তোমাদেরকে। 33 নম্বর তোমাদের একটু প্রবলেম হবে, বোঝা যাচ্ছে। এটা ডেন্টাল প্রশ্ন, ডেন্টাল এডমিশন টেস্ট 22-23 সেশন, খুবই রিসেন্ট একটা প্রশ্ন। বাট একটু খেয়াল করো, মনে করো কোনো একটা ধ্রুব বলের প্রভাবে একটি বস্তু সরণ, অনেক কথা বলে আছে, বাট তোমার মেইন পিক পয়েন্টটা কোথায়? এই যেখানে টাইমটা বলে দেওয়া আছে তোমাকে, √x+5, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে আমার √x+5। আমাকে বলছে বস্তুর সরণ নির্ণয় করো যখন ব্যাক শূন্য। তাহলে আমি তো এখানে সরণ সমান যদি বলতে পারি না, এখানে √x সমান কি বলা যায় এখানে, t-5। তাহলে x ইকুয়াল টু কত, t-5 হোল স্কোয়ার। তাহলে কি বলছে, এখন আমি সরণ পেয়ে গেছি, কিন্তু দেখো সরণ পেয়ে গেছি কত, t-5 হোল স্কোয়ার। আমাকে কি বের করতে বলছে, বস্তুটি সরণ নির্ণয় করো যখন ব্যাক কি, ব্যাক শূন্য। তাহলে সরণ যদি তুমি পেয়ে যাও, ব্যাক কাকে বলে, সরণের পরিবর্তন হারকে ব্যাক বলে। তাহলে x যদি আমার t-5 হোল স্কোয়ার হয়, তাহলে আমার ব্যাক কত, dx/dt না, এটাই তো আমার ব্যাক। তাহলে ব্যাক কত হবে এখানে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 2 × t-5। এই ব্যাক কি বলছে, শূন্য বলছে, তাহলে এটা ইকুয়াল টু শূন্য বসাও। শূন্য বসালে সলভ করলে টি কত পাচ্ছ, 5 পাচ্ছ না, টি কত 5। এখন বলছে সরণ নির্ণয় করতে বলছে কখন, যখন ব্যাকটা শূন্য। তো ব্যাক শূন্য বসে তুমি টাইম কত পাইছো, 5 সেকেন্ড। এখন সরণ নির্ণয় করো সেই 5 সেকেন্ড দিয়ে, সেই সরণটা টাইমটা এখন এখানে সরণে বসাও তুমি, এই যে সরণে। তাহলে সরণ ইকুয়াল আমরা কত পাইছি, এক্স ইকুয়াল টু t-5 হোল স্কোয়ার। টি কত পাইছো তুমি এখানে, 5 সেকেন্ড, সেই 5 বসাও, 5 - 5 হোল স্কোয়ার, তাহলে 0। তো 0 কোথায় আছে, এই যে দেখো 0 আছে। ওকে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এগুলো বলছি, এগুলো বলবো না আর। এই প্রশ্নগুলো অনেকবার রিপিট হয়েছে, একটু দেখে নিবা। গ্যালিলিও সূত্র, আর এটা হচ্ছে কতক্ষণ শূন্য থাকবে সেই প্রাসের পর্যায়কাল, এগুলো রিপিট হয়েছে অনেকবার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। এই প্রশ্নগুলো আমি একটু, ওকে, গ্যালিলিও সূত্র প্রযোজ্য হচ্ছে কার ক্ষেত্রে, বিনা বাধা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, আমরা সবাই জানি সেটা। একটু খেয়াল করবা, খুব ইজি ইজি প্রশ্ন কতগুলো আছে। এই প্রশ্নগুলো দেখো, 1 কিলোমিটার যদি একটা বস্তু ফেলে দেওয়া হলো, একই সময়ে 200 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষিপ্ত করা হলো, ওই যে মনে আছে শর্টকাটটা, সেক্ষেত্রে টি ইকুয়াল টু কি বলছিলাম, h/b, এবং কত উচ্চতায় মিলিত হবে, সেটা হচ্ছে h প্রাইম হচ্ছে h-h-h-1/2 gt²। ক্যালকুলেশন করবা, অটোমেটিক মিলে যাবে। ওকে, আণবিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে প্লাস আণবিক সর্বাধিক আণবিক দূরত্ব অতিক্রম করবে, তাহলে আণবিক দূরত্ব আর ম্যাক্সিমাম হয় কখন, যখন থিটা 45 ডিগ্রি হয়। অনেকবার রিপিট করছি, একটু যদি না বুঝে থাকো প্রিভিয়াস রেকর্ডটা দেখবা আবার। v0 ব্যাগে নিক্ষিপ্ত প্রাসের সর্বাধিক আণবিক পাল্লা কত, সেম কথা, এগুলো বলবো না আর। এই প্রশ্নটাও রিপিট হয়েছে মেডিকেল 23-24 সেশনে, খুব ইম্পর্টেন্ট এবং রিসেন্ট ইয়ারের একটা প্রশ্ন। একটি বস্তুকে আণবিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, বস্তুটি কত আণবিক দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে, তাই না? তাহলে আণবিক দূরত্ব আর ইকুয়াল টু কত হবে বলতো, u²sin 2θ। আণবিক দূরত্ব অর্থাৎ আণবিক পাল্লা, থিটা কত 45, 2θ কত হবে 90 ডিভাইডেড বাই জি। তাহলে থাকবে কত এখানে, u²/g। তা আমাকে বের করতে বলছে এর আণবিক দূরত্ব কার সমান হতে পারে, খাড়া উচ্চতা সমান, খাড়া উচ্চতা 3 গুণ, খাড়া উচ্চতা 4 গুণ, নাকি খাড়া উচ্চতা দ্বিগুণ, সেটা তোমাকে দেখতে হবে। তাহলে খেয়াল করো, খাড়া উচ্চতা h কি, u²/2g না? হ্যাঁ, এই যে u²/g, এটা মানে কি, এটা মানে তো আর। তাহলে আমি যদি এখানে বসাই r/2 পাচ্ছি, h ইকুয়াল টু, তাহলে r ইকুয়াল টু কত, 2h না? দ্যাট মিনস খাড়া উচ্চতার কি দ্বিগুণ না, এই যে খাড়া উচ্চতা দ্বিগুণ করে আছে, এই যে খাড়া উচ্চতা দ্বিগুণ। হ্যাঁ, তাহলে আমার আনুভূমিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করবে, আহ আনুভূমিক বরাবর যে দূরত্ব আর অতিক্রম করবে, সেটা হবে খাড়া উচ্চতার দ্বিগুণ। এই যে ম্যাথমেটিক্যাল ফরমেশন দেখো। ওকে, এরপর এটা দেখো, আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ, যে প্রাসের গতিপথ কি, পরাবৃত্তাকার, প্যারাবোলিক। ওকে, এই প্রশ্নটা তোমরা অনেক জায়গায় এরকম পেতে পারো যে পরাবৃত্তের গতিপথটা কিরকম, অধিবৃত্তাকার আছে অনেক জায়গায়, কিন্তু না, এটা এক্স্যাক্টলি হচ্ছে প্যারাবোলিক, এটা মাথায় রাখবা। ওকে, এই প্রশ্নটা খেয়াল করো, একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 9.8 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে। খুব ইজি প্রশ্ন, কত দূরে গিয়ে পড়বে, দ্যাট মিনস তোমাকে ওর পাল্লাটা চাচ্ছে, কত পাল্লা হতে পারে। সে পাল্লা সূত্র কি, পাল্লা হচ্ছে আমাদের u²sin 2θ ডিভাইডেড বাই জি। তাহলে ইউ কত আছে আমাদের, দেখো ইউ আছে 9.8, তাহলে 9.8 স্কোয়ার, sin 45, তাহলে sin 2θ, তাহলে 45 90 মানে 1, জি হচ্ছে 9.8, কাটাকাটি করো, জাস্ট 9.8 মিটার, এই যে 9.8 মিটার, সি নাম্বার দেওয়া আছে। ওকে ভাই, আমি একটু ফাস্ট আগাচ্ছি, কারণ হচ্ছে তোমাদেরকে
এবং কিছু প্রশ্ন দেখো স্কিপ করতেছে, এটা স্কিপ করার কারণ আছে, কারণ হচ্ছে আর এই প্রশ্নগুলো বলতেছে কারণ এই প্রশ্নগুলো ভাষ্যটা ভিন্ন। দেখে কিন্তু কোথাও কিন্তু তোমার আনুমানিক পাল্লা বলে দেওয়া নেই। তাহলে এক্সামে তোমার একটা কনফিউজ, আর মেডিকেল এক্সাম গুলো কেমন যেন একটু প্যানিক টাইপের হয়ে যায়, তোমরা ঢুকলেই মনে হয় যেন এখানে একটা জমালয়ে চলে আসছো। হ্যাঁ, বিষয়টা এরকম না। তাহলে তোমার দেখবে যে যে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে, এটা যে আনুমানিক পাল্লা তোমার মাথায় আসতেছে না। তাহলে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটু কি বলবো, ব্রেনটাকে টোকা দিচ্ছি আর কি, এক টাইপের বলতে পারো। ওকে, এটা দেখতে পারো আণবিকের সাথে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো, ভূপৃষ্ঠ থেকে 50 মিটার/সেকেন্ড বুলেট ছুটছে, বুলেটটা 60 মিটার দূরে দেওয়ালকে কত উচ্চতা আঘাত করবে, সেই উচ্চতাটা নির্ণয় করবা। বাই দ্য ওয়ে, এই প্রশ্নটা হচ্ছে কুয়েট 18-19 সেশনের প্রশ্ন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্কিপ ইট। আমি সোজা কথা বলতেছি, যদি তুমি চাও যে না কঠিন লাগতেছে, তুমি বাদ দিয়ে দাও। বাই, এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন, সলিউশনটা। হ্যাঁ, তাহলে তুমি বাদ দিতে পারো। আমি এই প্রশ্নটা রাখছি তোমাদেরকে কেন, যে সব প্রশ্ন তুমি অ্যান্সার করতে যাবা না, তাহলে তোমার আবার এটা প্রবলেম। স্পেসিফিক্যালি যে প্রশ্নগুলো না পড়লে না সেগুলো পড়তে হবে। আর আমি আশা রাখি তোমরা যদি এই স্লাইডের যা প্রশ্ন আছে এগুলো যদি শেষ করো, তোমার আর এই গতিবিদ্যার মধ্যে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে আমি সবগুলো সব ক্যাটাগরির প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, 61 নাম্বারটা এই একই প্রশ্ন, প্রাচের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ এবং ত্বরণ দেখো, মনে আছে? সর্বোচ্চ বিন্দু যখন উঠবা প্রাচের, এই সর্বোচ্চ বিন্দু আমি তোমাদের বলছিলাম উলম্ব বেগ কিন্তু শূন্য, জাস্ট থাকে আনুভূমিক বেগ। আর কোন বস্তু ত্বরণ কোন দিকে, সর্বাবস্থায় নিচের দিকে। তো দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে পরস্পর কি হয়ে থাকবে, সমকোণে থাকবে। ওকে, এটা বলছি। এই প্রশ্নটা এগুলো বলা হয়েছে সবগুলো। ভূমির সাথে 60 ডিগ্রি কোণে, এই প্রশ্নটা দেখো, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে আনত একটি প্রক্ষেপকে আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত? আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে, অ্যাঙ্গেল দিছো কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আনুভূমিক পাল্লা হচ্ছে তোমার আর ইকুয়াল টু কত হবে, ইউ স্কোয়ার, 60 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাপ্লাই করছো তাই না, তাহলে সাইন 120 ডিভাইডেড বাই জি, এটা বের করবা। আর এইচ হচ্ছে আমাদের ইউ স্কোয়ার সাইন 60 মান কত, তাহলে সাইন 60 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2জি। দেখো দুটো অনুপাত করো, ইউ কেটে যাবে, জি কেটে যাবে। নর্মালি তুমি এটা ইজিলি বুঝতে পারবা, তোমার আনসার আসবে 4:√3। খুব ইজি ক্যালকুলেশন, এই দুটো অনুপাত করো জাস্ট। ওকে, এই প্রশ্নটা একটু বলে দিই, সেটা হচ্ছে 1 রেডিয়ান সমান প্রায় কত। খুব ইজি কিছু প্রশ্ন। 1 রেডিয়ান নর্মালি আমরা কি জানি, আহ রেডিয়ান বলতে তুমি কি বুঝো, পাই রেডিয়ান। হ্যাঁ, এটা মানে কি 180 ডিগ্রি না? পাই রেডিয়ান বলতে কি 180 ডিগ্রি বুঝো, তাহলে 1 রেডিয়ান সমান কত, সোজা কথা যদি বলি, 1 রেডিয়ান সমান তুমি কত, 180 ভাগের পাই করে দাও। এটাই তো কথা। যদি পাই রেডিয়ান সমান 180 হয়, তাহলে 1 রেডিয়ান সমান কত, 180/পাই। তো 180 যদি করি, 180 বসালাম এখানে, আর পাই হচ্ছে কত, 3.14। এটা করো, এটা পাবো 57.3 ডিগ্রি। এটা ডিরেক্ট মুখস্থ রাখতে পারো তোমরা। ওকে, এই প্রশ্নগুলো খেয়াল করো, প্রচুর পরিমাণে রিপিট করা হয়েছে এগুলো। এই প্রশ্নটা ফার্স্ট কোয়েশ্চেন আছে, একটি চাকার ব্যাস দেওয়া আছে 1 মিটার। এটাকে তুমি তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 0.5 মিটার। মিনিটে 30 বার রোটেট করলে প্রান্তের রৈখিক বেগ কত হবে, ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। তাহলে তোমার ওমেগা বের করো, 2 পাই ইন্টু এন কত, কয়বার ঘুরছে, 30 বার, কত মিনিটে, 60 মিনিট। তাহলে 1 সেকেন্ড, সরি 1 মিনিট, তাহলে 60 সেকেন্ড ইন্টু আর কত বলছে, 0.5। জাস্ট নর্মাল ক্যালকুলেশন করো, তুমি পাই যাবে এখান থেকে পাই/2। ওকে, ওকে নেক্সট। 67 নাম্বারটা দেখো, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা কনিক বেগ কত, অনেকবার রিপিট করা হয়েছে, সো সেটা আর বলবো না। 68 নাম্বারটা দেখো, ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা কনিক কম্বাঙ্ক হয়ে গেছে, কনিক ব্যাগ। ওকে, কনিক ব্যাগ, কনিক ব্যাগের মাত্রা বের করতে বলছে তোমাকে তাই না স্যার? কনিক ব্যাগের মাত্রা কি, ওমেগা। ওমেগা সমান তুমি কি জানো, 2 পাই/টি। দেখো এখানে শুধু টি আছে, 2 পাই তো কনস্ট্যান্ট, কোনো কাজ নাই আর তো। সময়, সময়ের মাত্রা কি, টি। তাহলে 1/টি পাচ্ছি না এটা, তো 1/টি মানে কত, T−1। দেখো এই যে m0 মানে এটা হচ্ছে 1, L0 এটাও 1, তাহলে পাচ্ছি কথা শুধু T−1। তাহলে ক নাম্বার আমার হচ্ছে অ্যান্সার। কৌণিক ত্বরণের মাত্রা, একই প্রশ্ন। হ্যাঁ, কোন রৈখিক ত্বরণ, এটা তোমরা জেনে রাখবা, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ। রৈখিক ত্বরণ বলতে আমরা বুঝি এ, তোমরা যেটা যে ত্বরণ মন্দন বলো এ। আর কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে রিলেশনটা হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে আর আলফা। এ ইকুয়াল টু হচ্ছে আর আলফা। দেখো এ ইকুয়াল টু আর আলফা কোথায় আছে, এটা তো নাই, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটাও না। এ ইকুয়াল টু আর, এটা হবে আলফা, সরি এটা একটু ভুল আসছে, এটা হচ্ছে আর আলফা। ওকে, ঘড়ির কাটার, ঘড়ির ঘন্টার কাটার কনিক ভাই, সিমিলার প্রশ্ন, ঘন্টা বলছে, তাহলে সেই ওমেগাটা চিন্তা করবা, 2 পাই/12 ঘন্টা। তাহলে 12 ঘন্টাকে মিনিট সেকেন্ডে নিয়ে গেলে 60 দ্বারা গুণ করো, মিনিটে আসবে, আরো 60 দ্বারা গুণ করো, সেকেন্ড আসবে, কনিক ব্যাক হয়ে গেল। 15 সেন্টিমিটার দীর্ঘ ঘড়ির কাটার প্রান্তের রৈখিক ব্যাগ কত, রৈখিক ব্যাগ ভি ইকুয়াল টু কি, ওমেগা আর। তাহলে কোন কাটার বলছে, ঘন্টার কাটা, এই যে ঘন্টা কাটার জন্য ওমেগা বের করছো, আর বসা হচ্ছে 15 সেন্টিমিটার, ইজিলি বের হয়ে যাবে।
ওকে, সিমিলার মিনিটের কাটার 1 RPS একটু আগে বলে আসছি, দেখো 1 রোটেশন পার সেকেন্ড। একটা রোটেট করা মানে একটা সার্কেল কমপ্লিট করা, একটা সার্কেল কমপ্লিট করা মানে কত ডিগ্রি? 2 পাই, যে 360 ডিগ্রি, দ্যাট মিনস 2 পাই। ওকে, এগুলো অনেকবার হয়েছে টাইমটা, তারপর এগুলো একটু দেখবা। সেকেন্ডটা কাটা কৌণিক কম্পাঙ্ক, আমি এগুলো ফার্স্ট আগাচ্ছি কারণ হচ্ছে এগুলো অনেকগুলো রিপিট হচ্ছে। তুমি দেখবা যখন আমি তোমাকে বলতেছি, তুমি যদি ফার্স্ট স্লাইড থেকে যদি স্টার্ট করে আসো, দেখবে এগুলো তুমি নিজেই করবা না। মনে হচ্ছে সবগুলোতে কি প্রশ্ন, আমার করার আর দরকার নাই। সেই জন্য এগুলো আমি দিয়ে দিছি, কারণ হচ্ছে চ্যাপ্টার আছে, নয়তো তোমরা বলবে স্যার আপনি সবগুলো প্রশ্ন করার নাই, এরকম ভাবে বলতে পারো। সেই জন্য সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা এটা কি। সবগুলো প্রশ্ন দেওয়া আছে, যেহেতু তুমি মনে করো শুরু থেকে করে আসবা, দেখবা সবগুলো। আরে মিনিটে কাটা কৌণিক কম্পাঙ্ক কয়বার থাকে? 5 বার আছে নাকি? তো তুমি দেখবা 5 বার আছে, তো একটা করো, বাকিটা তুমি ডিরেক্ট বলো না এগুলো তো পারবো। তো তোমার দেখবে একটা কনফিডেন্স কাজ করতেছে। ওকে, সার্কাস খেলা এত মিনিটে ব্যাক বৃত্তাকার পথে ব্যাসার্ধ এত, বাইকটির কৌণিক বেগ কত? ওমেগা বের করো। এই যে ভি ইকুয়াল টু ওমেগা, তোমার ভি দেওয়া আছে হচ্ছে একটি বাইক এত মিনিট ব্যাগে, ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, ওমেগা বের করো, হয়ে যাবে। 83 নম্বরটা দেখো, ঘড়ির কাঁটায় গতি কোন প্রকারের গতি? মেডিকেল 18-19 সেশনের প্রশ্ন। এই প্রশ্ন আপনারা উল্টাপাল্টা করবেন আমি জানি। দেখো, এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে তোমাকে। ফার্স্ট অফ অল, তুমি যদি শুধু ঘূর্ণন গতি বলো, ধরো আমি, তুমি বললা কি হবে স্যার ঘড়ির কাঁটা গতি ঘূর্ণন গতি, হ্যাঁ, এটা তোমার সেন্সে একদিক থেকে ঠিক আছে, বাট ওভারঅল দিক থেকে ঠিক না। কেন দেখো, ঘূর্ণন গতি তারা যারা ঘুরে, ওকে ঘড়ির কাঁটা তো ঘুরে, বাট ঘূর্ণন গতির ক্ষেত্রে কোনো পর্যায়কাল নাই। যে ঘড়ির কাঁটাতে নর্মালি 3টা কাঁটা থাকে, মিনিট, সেকেন্ড এবং ঘন্টা। তাহলে আমি তোমাকে কি বলতেছি, সেকেন্ডের কাঁটা ঠিক 60 সেকেন্ড পর একবার রোটেশন করে, ও কিন্তু 60 সেকেন্ড পরে আসবে, এর আগে পরে আসবে না। মিনিটের কাঁটা ঠিক 1 মিনিট পরে আসবে, ঘন্টার কাঁটা ঠিক 12 ঘন্টা পরে আসবে। দ্যাট মিনস ওর একটা পর্যায়কাল আছে। দ্যাট মিনস আমি বলতে পারবো না এটা ঘূর্ণন গতি। ঘুরে এটা ঠিক আছে ঘূর্ণন গতি, বাট বলতে পারবো না ওভারঅল এটা হচ্ছে ঘূর্ণন গতি, তাহলে আমি বাদ দিয়ে দিলাম। বাট তুমি ফ্যানের গতি কিন্তু ঘূর্ণন গতি বলতে পারো। ওকে, সেকেন্ড আসো, চলন। চলন গতি, চলন গতি কি? চলন গতি হচ্ছে চলন ঘূর্ণন গতি হচ্ছে এটা ঘুরবে ঠিকই, বাট একটা নির্দিষ্ট সময় পর পর এসে একই পয়েন্ট অতিক্রম করবে। তাহলে ঘড়ির কাঁটা তো ওটাই। ঘড়ির মিনিটের কাঁটা দেখো তুমি, ঠিক 1 মিনিট পরে 12 নম্বর কাঁটায় আসবে ঘুরে। সেকেন্ডের কাঁটা ঠিক 60 সেকেন্ড পরে আবার মিনিট 12 নম্বর কাঁটায় আসবে। দ্যাট মিনস এটা একটা চলন ঘূর্ণন গতি। তাহলে বেসিক ডিফারেন্সটা কি? ঘূর্ণন গতি হচ্ছে তারা যারা হচ্ছে শুধু ঘুরবে কিন্তু কোনো টাইম পিরিয়ড মেনটেন করবে না। আর চলন ঘূর্ণন গতি কারা? যারা ঘুরবে অবশ্যই, বাট একটা পিরিয়ড মেনটেন করবে। ওকে, তাহলে আমরা পাচ্ছি ঘড়ির কাঁটা গতি কি ধরনের গতি? চলন ঘূর্ণন গতি। এরপর ঘড়ির সেকেন্ডের কাঁটা কৌণিক কম্পাঙ্ক কত? সেকেন্ডের কাঁটা বলছে, তাহলে সেকেন্ডের কাঁটা কৌণিক কম্পাঙ্ক কত হবে? 2 পাই/টি। তাহলে সেকেন্ডের কাঁটা কতক্ষণ পরে একটা পর্যায়কাল সম্পন্ন করে? 60, 60 সেকেন্ড পরে। তাহলে এরপরে দেখো, নিজ পৃথিবীর নিজ অক্ষের জন্য জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত? একই কথা। ওকে, তাহলে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু হবে টোয়াইস পাই/টি। এখন এই প্রশ্নটা একটু খেয়াল করো, পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত? এই প্রশ্নটা একটু ডিফারেন্ট। হুম, ডিফারেন্ট কেন বলতেছি আমি তোমাদেরকে, এখন জাতীয় স্মৃতিসৌধের সাথে তোমার এখানে আবার কৌণিক বেগের রিলেশনটা কি সেটা একটু তোমার প্রবলেম হয়ে যেতে পারে। সে প্রবলেমটা যেন না হয়, আমি তোমাদেরকে তাহলে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে নর্মালি পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে, আচ্ছা এই প্রশ্নটা আমি আবার ব্যাক করব, এটা রাখলাম। একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 90 বার ঘূর্ণন ঘুরছে, এর আহ, কৌণিক বেগ কত হবে প্রতি মিনিটে? তার মানে এটা মিনিটের জন্য। তাহলে তুমি কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কত হবে? 2 পাই/n ডিভাইডেড বাই প্রতি মিনিট কত? 1 মিনিট সমান 60 সেকেন্ড। করো, নর্মাল ইজিলি চান্সে চলে আসবে। পরেরটা দেখো, কেন্দ্রমুখী ত্বরণ এ এর রাশিমালা কোনটি? তাহলে এই রাশিমালাটা তোমার মনে রাখতে হবে, আমরা একটু আগে পড়ে আসছি। দেখো, কৌণিক ত্বরণের সাথে রৈখিক ত্বরণের সম্পর্ক ছিল এ ইকুয়াল টু হচ্ছে আলফা আর। ওকে, সিমিলার কেন্দ্রমুখী ত্বরণ এ সমান হচ্ছে আমাদের ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, অথবা ওমেগা স্কোয়ার আর। এটা মনে রাখতে পারো, এই দুটো একই কথা। ওকে, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনটা দেখো, পৃথিবীর বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার সমদ্রুতিতে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ যদি 1 মিটার/সেকেন্ড হয়, বৃত্তের ব্যাসার্ধ কত? তার কেন্দ্রমুখী ত্বরণ এ দেওয়া আছে তোমার, ব্যাগ দেওয়া আছে হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। তাহলে 72 যদি কিলোমিটার দেখো কিলোমিটার/আওয়ার থেকে যদি মিটার/সেকেন্ডে নিতে চাও, সেক্ষেত্রে হচ্ছে 3.6 দ্বারা ডিভাইড করে দিবা, সোজা কথায়। তাহলে 3.6 দ্বারা যদি তুমি এটাকে ডিভাইড করো, কত পাবা? 20 20 মিটার/সেকেন্ড। ওকে, ইজিলি বোঝা যায়, 36×2 = 72, দ্যাট মিনস 20 পাবা।
তাহলে এটা হচ্ছে আমি ব্যাক পেয়ে গেলাম, ত্বরণ পেয়ে গেলাম, আমাকে কি ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে আমরা এ সমান কি জানি, একটু আগে পড়ে এসেছি না, বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে আর ইকুয়াল টু কত হবে, বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। বি কত আছে স্যার, বি দেওয়া আছে আমাদের 20, 20 কে স্কোয়ার করলে কত, 20 কে স্কোয়ার করলে 400, আর এ দেওয়া আছে কত 1, দ্যাট মিনস 400 মিটার। দেখো 400 মিটার হয়ে আছে, এই যে এটা। ওকে, এই হচ্ছে তোমাদের আজকের গতিবিদ্যার উপরে দুইটা রাইটারের বুকসের অনুশীলনীর প্রশ্ন সলভ। তো আশা করি বুঝতে পারছো, এবং তোমাদের হয়তো আমি সবচেয়ে বেশি তোমাদের যে জিনিসটার প্রতি গুরুত্ব দিতে বলবো সেটা হচ্ছে স্লাইডের ফার্স্ট থেকে কোয়েশ্চেনগুলো একটু সলভ করে করে আসবা। সলভ করে যদি আসো, তুমি দেখবা যে অন্তত তুমি যদি 40 30টা বা 40টা স্লাইড যদি কমপ্লিট করে এর পরেগুলো তোমাকে আর বেশি ফোকাস দিতে হবে না। দেখবা সব ম্যাক্সিমাম প্রশ্ন রিপিটেড, সেজন্য হচ্ছে শুরু থেকে একটু একটু বুঝে আসবা, আর কোন কোন ফর্মুলাটার প্রতি একটু গুরুত্ব দিতে বলছি, এবং কোন কোয়েশ্চেনটা কোন জায়গার জন্য ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি, তোমার মেডিকেলের জন্য কোনটা লাগবে সেগুলো একটু ফোকাস দিয়ে পড়বা। ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবা। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একদিন কোনো একটা লেকচার নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।